কোনো কথা না বলে এক মুহূর্তে আর সেখানে দাঁড়িয়ে রইল না। সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে চলে গেল। ওদিকে নূর চলে যেতে নয়না যেন পুরো দেওয়ান বাড়ির অলিখিত রানী বনে গেল। ওর চোখে মুখে এক অদ্ভুত জেদ আর হিংস্র জয়ের আনন্দ। মনে মনে ঠিক করে নিয়েছে, যখন ফিরে এসেছে তখন নিজের ফেলে যাওয়া রাজত্ব মেয়েটার হাতে ছেড়ে দেবে না। নওশাদ কাল রাতে ওকে যতই অপমান করে ঘর থেকে বের করে দিক না কেন, এই বাড়ির বউ হিসেবে ওর অধিকারে নিজের গায়ের জোরে প্রতিষ্ঠা করবে। নওশাদ ঘরে আসতে নূর মুখোমুখি সওয়াল করলো, ওই মেয়ে নিজের হাতে চা বানিয়েছে, নিচে সবাইকে দিয়েছে দেখলাম। আপনি কি সত্যি সত্যি ওই মেয়ের হাতে চা খেয়েছেন? কি মনে হয় তোমার, এই নওশাদ দেওয়ান এত সহজে যাত্রার হাতে সেবা নেয়? আমি অত শত জানি না, আমার বুকের ভিতরটা বিষি আছে। সত্যি করে বলেন, খেয়েছেন নাকি? নওশাদ নূরের ফর্সা গালে আলতো বুড়ো আঙ্গুল ছুঁয়ে শান্ত বলল, না। নওশাদের এই স্পষ্ট জবানবন্দি নূরের বুকের ভেতরে জ্বলন্ত ক্ষোভটাকে এক নিমিষে জল করে দিল। এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু হেসে বলে, আচ্ছা নূর, তোমারে আমি আগেও বলেছি, এখনো বলছি, এই নওশাদ দেওয়ান বুকের ভেতর যে রাজত্ব, সেখানে কেবল একজনেরই প্রবেশাধিকার আছে। নওশাদ নূরকে এভাবে শান্ত হতে দেখে এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুপুর 12টা বাজতে নয়না বালতি আর কাপড়ের গামলা নিয়ে পুকুর ঘাটে চলে গেল। নূর উপরের ঘরের জানলার শিক ধরে নিস্পন্দ হয়ে দেখছিল সব। নূর একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। মনে হলো এই বাড়িতে যেন হুট করে আসা এক অনাহিত অতিথি, যার আসলে কোনো নিজস্ব জায়গা নেই। নিজের মনকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। দুপুর পেরিয়ে বিকেল হলো। নূরের ভেতরে দোলাচাল আর দিক থেকে জ্বলতে থাকা কৌতূহল এবার সীমা ছাড়িয়ে গেল। নয়নাকে সহ্য করতে পারছে না। হঠাৎ করে নূরের মনে পড়ল রেশমার কথা। নূরের এক মুহূর্ত দ্বিধা না করে রেশমার ঘরের দিকে এগিয়ে গেল। ভাবি, কিছু লাগবে? নূর ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। রেশমার কাছাকাছি গিয়ে আকুল গলায় বলে উঠল, রেশমাবু, এই বাড়িতে আমার মনের কথা কথা খোলার মতো তুমি ছাড়া আর কেউ নেই। তুমি আমাকে আজ সব সত্যি কথা বলবে, কোনো কিছু লুকাবে না আমার কাছে। কী কথা? ওই যে ওনার প্রথম স্ত্রী নয়না, ওনার সাথে আগে কেমন সম্পর্ক ছিল ওনার, আর ওনাদের বিয়েটাই বা কীভাবে হয়েছিল? নূরের মুখে এই প্রশ্ন শুনে রেশমার মুখের রং এক নিমেষে চট করে বদলে গেল। এদিক ওদিক তাকিয়ে এক বুক নিঃশ্বাস ফেলে আমতা আমতা করে বলল, ভাবি, এসব কি জানতে চান? বলো, কি হয়েছিল? নূরের চোখের কাতর চাহনি দিকে রেশমা আর না করতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, ভাবি, ওই নয়না মেয়েটা দুনিয়ার আপন বলতে কেউ ছিল না, অনাথ। বড় আব্বাজান নওশাদের বাবা মায়া করে ওরে এই বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়েছিল। রেশমা একটু থামলো। ওর চোখের সামনে যেন সেই ভয়ানক দিনটা ভেসে উঠল। আবার বলতে লাগলো, সব কিছু ঠিকঠাক ছিল ভাবি, কিন্তু একদিন সকালে হঠাৎ করে পুরো বাড়িতে চিল্লামিল্লি আর কান্নাকাটির আওয়াজ শুনি। আমরা সবাই দৌড়াইয়া বড় ভাইজানের শোবার ঘরে সামনে গেলাম। গিয়ে যা দেখলাম তা এই বাড়ির কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। নয়নার গায়ে কাপড় এলোমেলো, ও মাটিতে বসে কাঁদতেছে, আর ওরে সকালে বড় ভাইজানের নিজের ঘরে বিছানায় পাওয়া গেছে। রাতে নাকি নেশার করে বড় ভাইজান ওরে। রেশমা হুট করে কথাটা মাঝে এসে দমে গেল। লজ্জায় আর অস্বস্তিতে নূরের দিকে তাকাতে পারছিল না। নূর এক পলক সব বুঝিয়ে নিল। ওর বুকের ভেতরটা যেন একটা বড় হাতুড়ি ঘা খেয়ে কেঁপে উঠল। নূর নিজের চোখ দুটো শক্ত করে বুঝে নিঃশ্বাস ফেলল, বলল, আমি বুঝেছি। এরপর কি হলো বলো। ভাবি, তুমি আমার কথা শোনো। তুমি ভাইজানকে একদম ভুল বুঝো না। ওনার নামে এই কলঙ্ক কোনোদিনও খাটতে পারে না। আমার এখনো মনে হয় ভাইজান ওই ভুল কোনোদিনও করতে পারে না। ওটা বড় একটা চক্রান্ত ছিল, যা বড় ভাইজান নিজেও আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। নূর পাথরের মূর্তির মতো বসে রইল। কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমছে। শুকনো গলায় জিজ্ঞাসা করলো, তাহলে বিয়েটা হলো কিভাবে? রেশমা একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় ছিল না ভাবি। দেওয়ানবাড়ির ইজ্জত বলে কথা। আর নয়না যেভাবে কান্নাকাটি করে কলঙ্ক ছড়াইছিল, তাতে বড় ভাইজানের উপর অপরাধ বোধের দাগ লেগে গেছিল। এমন অন্যায় করা অপরাধে বড় ভাই আব্বাজান নিজেই
বিচার বসালেন। দেওয়ানবাড়ির সম্মান আর নয়নার জীবনের দায়ভার নিতে উনি বড় ভাইজানকেও হুকুম করলেন। অগত্যা বড় আব্বাজানের ওই একই বিচারের কারণে বড় ভাইজান নিজের অমতে তীব্র ঘেন্না নিয়ে নয়নাকে বিয়ে করতে বাধ্য ছিলেন। যেহেতু ভাইজান নেশার ঘরে ছিলেন, তাই সেভাবে কিছু বলতে পারেনি। রেশমার মুখ থেকে এই কথাগুলো শুনে নূরের বুকের ভেতরের দাহ্য ক্ষোভটা যেন এক নিমেষে এক গভীর স্তব্ধতার রূপ নিল। বুঝতে পারলাম নওশাদ কেন কাল রাতে বারবার বলেছিল, নয়নাকে আমি আগেও মেনে নিইনি, এখনও না। এই বিয়েটা নওশাদের জীবনের সবচেয়ে বড় একটা জবরদস্তি আর কলঙ্ক ছিল, যা আজ পর্যন্ত মেনে নিতে পারিনি। নূর নিস্পন্দন হয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। ওর মনে এবার এক নতুন প্রশ্ন জাগলো। নওশাদ যদি নির্দোষ হয়ে থাকে, তবে আগে নয়নার সাথে আসলে কি ঘটেছিল? আর নয়নাই বা কেন হুট করে এই রহস্য গোলকধাঁধায় যেন নূরের সামনে আরও বেশি অন্ধকার হয়ে উঠতে লাগলো। কেটে গেছে দুদিন। এই দুদিনে নয়না এই দুটো দিনে পুরো বাড়ি নিজের পায়ের নিচে মাটি শক্ত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সারাদিন নিজের এক হাতে রান্নাবান্না করা, ঘরের কাজ সামলানো কোনো সুযোগ হাতছাড়া করছে না। ভেতরে আসলে ছটফটানি আর হিংসার আগুনটা নিভছে না। কারণ নওশাদ দেওয়ান নজর নূরের দখলেই রয়ে গেছে। উপরের মহলে এখন কেউ কোথাও নেই, যে যার কাজে ব্যস্ত। দোতলার মস্ত বড় খোলা বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে আছে নওশাদ দেন। সামনে রাখা কাঠের গোল টেবিলে কাগজপত্র ছড়ানো। নওশাদ অন্তত মনোযোগ দিয়ে খাতায় লেখালেখি করছে। ওর গাম্ভীর্য পুরুষালী অভাবটা শান্ত আর ভাব। ঠিক তখনই পেছনের মহলের করিডরের কোণ থেকে উঁকি দিল নয়না। দুদিন ধরে নওশাদের কাছাকাছি হওয়ার কোনো সুযোগ পাচ্ছিল না। নওশাদকে এভাবে একলা বসে থাকতে দেখে মনে এক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল। এটাই সুবর্ণ সুযোগ। নয়না যেমনই এগিয়ে যাওয়ার উপক্রম করলো, ঠিক তখনই ওর পা দুটো এক জায়গায় থেমে গেল। নয়না কিছু বুঝে ওঠার আগে অন্য পাশ থেকে প্রজাপতির মতো উড়ে এলো নূর। নওশাদের খাতার দিকে ঝুঁকে কাজ করছিল। নূর আচমকা ঝুঁকে পড়ে নওশাদের গালে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে এক মিষ্টি চুমু এঁকে দিল। চুমুটা দিয়ে নূর এক ছুটে পালিয়ে চেষ্টা করলো, কিন্তু নওশাদ দেওয়ান হাত থেকে পালানো কি এতই সহজ? নওশাদ নূরের কোমর শক্ত করে পেঁচিয়ে দিল। আচমকা এই বাঁধনে নূর আর এক পাও এগোতে পারল না। থমকে দাঁড়িয়ে নওশাদের দিকে মুখ ফিরিয়ে নওশাদ একটানে নূরকে নিজের দিকে ঘুরিয়ে সোজা এনে নিজের কোলের উপর। নূর নওশাদের কোলে বসে লজ্জায় লাল হয়ে উঠল। আমতা আমতা করে বলল, ছাড়েন, কেউ দেখে ফেলবে তো। আপনি আজ সকালে নিজেই বলেছিলেন, আমি যদি নিজে থেকে আপনাকে একটা চুমু দিই, তাহলে নাকি আমাকে মেলায় যাওয়ার অনুমতি দেবেন। এখন তো আমি করেছি, এবার আমাকে মেলায় যাওয়ার অনুমতি দেন। হয় নাই, ফাঁকিবাজি চলবে না। আমি 2 গেলে দিতে বলছিলাম, তুমি দেখে বলে 1 গেলে দিলে। বাকি গেলটা কি এমনি থাকবে? নওশাদের চোখের অবাধ্য চাহনি দেখে নূর বড্ড লজ্জা পেয়ে গেল। ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে গেল। অমনে ভাবল, ইস, এই লোকটা বড্ড পাজি। কিন্তু মেলায় যেতে হলে ওনার সত্য তো মানতে হবে। নূর নিজের সমস্ত লজ্জা উধাও করে চোখ দুটো শক্ত করে বুঝে নওশাদের অন্য গালে ঠোঁট থেকে আরও একটা চুমু দিল। নূরের এই মিষ্টি সোহাগ পেয়ে নওশাদ এক বুক তৃপ্তির নিঃশ্বাস ফেলল। নূরকে নিজের বুকের সাথে আরও নিবিড় করে টেনে নিয়ে কপালে নিজের ঠোঁট বেঁকিয়ে বলল, ঠিক আছে, তোমার মনের আশা পূরণ হলো। তোমার মেলায় যাওয়ার অনুমতি দেওয়া হলো। নূর খুশিতে আত্মহারা হয়ে গেল। চোখ দুটো আনন্দের ছটা চকচক করে উঠল। নওশাদের কোল থেকে নেমে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। আর নওশাদ ওকে ভালোবেসে আগলে করে নিল। ওদিকে দূরে দাঁড়িয়ে আড়ালে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা নয়না দেখল। বুকের ভেতরটা যেন বিষাক্ত লাভার মতো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। কঠোর পুরুষ মেয়েটাকে কত সহজে নিজের আঁচলে বেঁধে ফেলেছে। নওশাদ যেভাবে নূরকে নিজের কোলে বসে সোহাগ করলো, যেভাবে আবদার এক নিমেষে মেনে নিল, তা নয়নার বুকের ভিতর এক অসহ্য তীব্রতপ্ত জ্বলন তৈরি করলো। নয়না নিজের নখগুলো হাতের তালুতে শক্ত করে ফুটিয়ে দিল। চোখ দুটো হিংসায় লাল হয়ে উঠল। নূর শাড়ির আঁচল উড়িয়ে হাসতে হাসতে যখন ওখান থেকে চলে গেল, নয়না তখন একলা অন্ধকারের মাঝে নিজের পরাজয়ের তীব্র দহনে পুড়তে লাগলো। দিঘির ঘাটে পেছনে পুরোনো বটগাছটার নিচে সাইকেল স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে মাস্টারমশাই আরিফ। সাদা সুতি প্যান্ট আর কালো শার্ট আর কালো প্যান্ট পরা আরিফের কাঁধে ঝুলছে কাপড়ের একটা ঝোলা ব্যাগ, চোখে চশমা। আশাকে আসতে দেখে ওনার গম্ভীর মুখটাতে এক চিলতে
অম্মলিন হাসি ফুটে উঠল। আশা আরিফ কাছাকাছি না গিয়ে 3 হাত দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আশা নিজের শাড়ির আঁচলটা আঙুলে জড়াতে জড়াতে মাটির দিকে তাকিয়ে বলল, আপনি এখন ডাকলেন কেন মাস্টারমশাই? কেউ যদি দেখে ফেলে, বড় ভাইজান যদি একবার জানতে পারে, তবে আমার কী দশা হবে আপনি ভাবতেও পারবেন না। আরিফ এক কদম এগিয়ে গেল। এই যে 2 দিন ধরে তোমার একটাও দেখা পাই না, এই অবদ্ধ মনটারে আমি কিভাবে শাসন করি বলো? আরিফের মুখে এমন স্পষ্ট মিষ্টি ভালোবাসার কথা শুনে আশার গাল দুটো এক নিমেষে লজ্জায় টকটকে লাল হয়ে গেল। আরিফ নিজের কাপড়ে ঝোলানো ব্যাগ থেকে অন্তত যত্নে রাখা একটা চিঠি বের করলো। আরিফের হাত থেকে চিঠিটা নেওয়ার জন্য আশার আঙ্গুল আরিফের আঙ্গুলে সামান্য ছোঁয়া লাগতে দুজনের শরীরের ভিতর যেন এক তীব্র বিদ্যুৎ তরঙ্গে খেলে গেল। আশা ঝট করে হাতটা সরিয়ে নিল। আরিফ আলতো করে এসে বলল, চিঠিটা এখন খুলো না আশা, রাতে পড়ো। তোমার জন্য কয়েকটা কবিতার লাইন লিখেছি। আশা এক পলক আরিফের চোখের দিকে তাকিয়ে বলল, আমি চলি। আর এই এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। নতুন ভাবিজান বড্ড ভালো। উনি কোনো মতে আমাকে একটু আগলে দিছেন দেখে আসতে পেরেছে। আপনি নিজের খেয়াল রাখেন। আরিফ মাথা নাড়িয়ে সায় জানালো। চোখ জোড়া আশার ওই লাজুক মুখের উপর স্থির। আশা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে দেওয়ান বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। আর আরিফ সাইকেলের হ্যান্ডেল ধরে এক বুক তৃপ্তির নিঃশ্বাস ফেলে গ্রামের মেঠো পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলল। গ্রামীণ মেলা মানে এক অন্যরকম উৎসবের আজ। দূর দূরান্ত থেকে মানুষ আসছে। চারিদিকে বাঁশি পোপো শব্দ, জিলিপি ভাজার মস্ত কড়াই থেকে ভেসে আসছে সুবাস, মন্ডা মিঠাই দোকানের হাঁকডাক, নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ পুরো গ্রাম মুখরিত। এদিকে দেওয়ানবাড়ির অন্দরমহল তখন মেলায় যাওয়ার তোড়জোড় তুঙ্গে। নূর আজ বিশেষ যত্ন নিয়ে সাজলো। লাল পাড়ের শাড়িটা ফর্সা গায়ে রঙের সাথে মানিয়েছে। নূর ঘর থেকে বেরোতে বারান্দায় দাঁড়িয়ে থাকা মণি আর আশা এক লহমায় চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মণি অমনি বলল, মাশাআল্লাহ ভাবি, আজ তো পরীর মতো লাগছে। সিঁড়ির মুখে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিল আসাদ, চটপটে ছেলে। আসাদ ওদের দেখে তাড়া দিয়ে বলল, তোমরা কি আজ মেলায় যাবা নাকি বারান্দায় রাত বানায় ফেলবো? তাড়াতাড়ি হাঁটো। আসাদের সাথে নূর, মণি, আশা ধীর পায়ে দেওয়ানবাড়ি সদর দরজা পেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে মেলার দিকে রওনা দিল। মেলায় পা রাখতে যেন অন্য দুনিয়ায় এসে হাজির হলো ওরা। কাঠের খেলনা, মাটির পুতুল, সাজগোজে আলতা ফিতার দোকান থেকে মণি আহ্লাদে আটখানা। আশাদ বুক খুলিয়ে দেওয়ানবাড়ির ছোট কর্তার মতো আগে এগিয়ে পথ দেখিয়ে যাচ্ছে। মেলার ভেতরে চারপাশে মানুষের শোরগোলের মাঝে নূর, মণি আর আশা ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালো এক মস্ত বড় সাজগোজের মণিহারি দোকানের সামনে। থরে থরে সাজানো রেশমি ফিতা, স্নো পাউডার কৌটো আর সবচেয়ে আকর্ষণীয় টকটকে লাল তরল আলতার শিশি। কাঁচের শিশি ভরা আলতা দেখে নূরের চোখ দুটো চকচক করে উঠল। মনে কোনো এক তীব্র ইচ্ছা হলো। নূর আলতার শিশিটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখতে মণি বলল, কীভাবে আলতা পরার ইচ্ছে যাচ্ছে? তোমার এই রাঙা পায়ে আলতা ছোঁয়াবো, তখন দেখার মতো রূপ হবে। নূর আলতার শিশিটা কিনে নিল, সাথে মণি আর আশাকেও কিনে দিল। মেলার ঠিক মাঝখানে চরচর শব্দে ঘুরছিল বিশাল কাঠের নাগরদোলা। কাঠের এক একটা বক্সে মানুষ বসে মনের আনন্দে চিৎকার করছে। নাগরদোলার ঘূর্ণি দিকে নূরের ভেতরে ছোট্ট বাচ্চাটা যেন এক নিমেষে জেগে উঠল। চলো চলো, আমরা ওই নাগরদোলা উঠবো। আজ মেলায় এসেছি যখন। আসার টিকিট কাটো। নূরের এই মিষ্টি জেদের সামনে আশা তার টিকিট টিকতে পারল না। অগত্যা টিকিট কেটে চারজনকে একটা কাঠের বাক্সে বসিয়ে দেওয়া হলো। নাগরদোলা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করলো, নূরের বুকের ভিতরটা দূর দূর করে কেঁপে উঠল। মণি আর আশা ভয় পাচ্ছে, তবে মজাও হচ্ছে ভীষণ। নাগরদোলা থেকে নেমে চারজনের মাথাটা হালকা ভু ভু করছিল। আসাদ বলল, অনেক তো ঘুরলে, এবার কিছু খাওয়া দাওয়া। দেওয়ানবার ছোট বিবি পেটের ভিতর তো খিদের চোটে ইঁদুর দৌড়াচ্ছে। নূর হাসলো। ওরা ধীর পায়ে এগিয়ে গেল মেলার নামকরা এক খাবারের দোকানের দিকে। মেলা মানে তো গরম গরম জিলিপি, মস্ত বড় লোহার কড়াইতে টকবক করে ফুটছে। আর হালুইকাররা নিজের হাতে জাদুতে প্যাঁচ দিয়ে দিয়ে মুচমুচে জিলিপি ছাড়ছে। ওরা দোকানের ভেতরে একটা কাঠের বেঞ্চি থেকে বসলো। আসাদ মাটির থালা করে নিয়ে এলো গরম গরম রসালো জিলিপি, সাথে মেলার স্পেশাল নোনতা নিমকি আর খাস্তা গজা।
নূর গরম জিলিপি মুখে দিতে রসে মুখটা ভরে গেল। মেলায় এই সাধারণ খাবারের স্বাদ যেন রাজভোগের চেয়ে মধুর লাগছিল। আশা আর মনিও সানন্দে খাচ্ছিল। আশা জিলিপি খেতে খেতে আরিফের কথা ভাবছে। গরম গরম মিষ্টি জিলিপি আর খাস্তা গাজা খাওয়া শেষ হতে মনি বলল, অনেক তো মিষ্টি খাওয়া হইল ভাবি, মিষ্টি খেলাম, এবার একটু ঝাল খাই। মনির কথায় আশা আর নূর এক বাক্যে সায় দিল, তোমারও এই এক স্বভাব, মিষ্টির পরে ঝাল খাও। চলো, ওই কোণের দিকে এক বুড়ো মেয়ে মস্ত বড় টিনের কৌটা নিয়ে 12 ভাজা আর ঝালমুড়ি মাখতেছে। ওরা চারজন ধীর পায়ে এগিয়ে গেল মেলায় জমজমাট ঝালমুড়ির দোকানটার দিকে। দোকানের উপর উপচে ভরা ভিড়। মস্ত বড় কাচের বয়মে সাজানো চানাচুর, ভাজা মটরশুঁটি, কুচনো পেঁয়াজ আর খাঁটি সরিষার তেল। বুড়ো দোকানদার এক মস্ত বড় টিনের মগে মুড়ি, চানাচুর আর সব রকমের ভাজা একসাথে মিশিয়ে কাঠের কাঠি দিয়ে খটখট শব্দে 12 ভাজা মাখছে। আশা 4টে ঠোঙা ভরে মাখানো 12 ভাজা নিয়ে এলো। নূর এক লোকমা মুখে দিতে জিভে আগুন লেগে গেল। কাঁচা মরিচের ঝাল আর এক নিমেষে নূরের ফর্সা নাক কান লাল করে তুলল। উফ, বড্ড ঝাল! নূর নিজের হাতে এক হাত দিয়ে মুখে বাতাস করতে লাগলো ফুসফাস করে। তীব্র ঝালে ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। ও আর এক মুহূর্ত সহ্য করতে না পারে পানির বোতল বের করলো। পানির বোতলের চিবিটা খুলে ঢক ঢক করে পানি খাওয়ার তাগিদে নূর যখন পানি খাচ্ছে, অসাবধানতাবশত শাড়ির আঁচলটা কোমর থেকে কিছুটা সরে গেল। মেলায় ঘুরতে আসা যুবকের চোখ অমনি গিয়ে পড়ল নূরের সেই অনাবৃত কোমরের উপর। ওরা লোভাতুর দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কুনুই দিয়ে গুতামড়ে ফিসফিস করলো। নূর পানির তৃষ্ণায় এতটাই বেকুল ছিল যে ও নিজের এই অসাবধানতা বুঝতে পারেনি। ঠিক তখনই আশাদ ভিড়ের ওপাশে চোখ রাখতে চোখ দুটো বড় বড় করে উঠল। আরে, ওই যে বড় ভাইজান আর সেজ ভাইজান যে, ওনারা মেলায় এলেন কখন? আশাদের মুখে এই কথা শুনে মনি, আশা আর নূর এক লহমায় চমকে উঠল। নূর পানির বোতলটা মুখ থেকে নামিয়ে বেকুল গেল, কই কই ওনারা? মনি আর আশা চারিদিকে চোখ ঘুরে উৎসুক হলো, বলল, কই রে আশা, সত্যি বড় ভাইজানরা আসছে? ভিড় ঠেলে একটু দূরে দেখা গেলো দুটো লম্বা চওড়া অভাব, নওশাদ দেওয়ান আর কাউসার দেওয়ান গম্ভীর মুখে দাঁড়িয়েছে। কাউসার শান্ত মুখে চারপাশটা দেখলো। নওশাদ দাঁড়ানো ভঙ্গিটা বলে দিচ্ছে ও এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। নওশাদের চোখ তখন মেলা, অন্য কোনো মানুষের উপর না। তীক্ষ্ণ চোখ জোড়া স্থির হয়ে আছে নূরের দিকে। তাকিয়ে থাকা ওই বখাটে ছেলেদের উপর। ওই ছোকরাগুলোর লোভাতুর চাহনি নওশাদের চাবুকের মতো আঘাত করছে। দূর থেকে দেখা গেল নওশাদের চোয়ালটা পাথরের মতো শক্ত হয়ে উঠছে। ডান হাতের মুঠোটা রাগে থরথর করে কাঁপছে। নওশাদ নিজের গায়ের শার্টটা এক ঝটকায় কাঁধের উপর টেনে নিয়ে বড় বড় পা ফেলে সোজা নূরের দিকে এগিয়ে আসতে লাগলো। নওশাদ চণ্ডাল রূপ দেখে মেলা প্রাঙ্গণে আশেপাশের মানুষ অমনি পথ ছেড়ে দুপাশে সরে যাচ্ছে। বড় ভাইজান, আপনি আপনি মেলায় এলেন? নওশাদ কোনো কথা বলল না। শক্ত চোয়াল আর ভারী নিঃশ্বাসের শব্দ বলে দিচ্ছিল ভেতরটার ঝড় কতটা ভয়ানক। কাউসার ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছে। আশাদ মাথা চুলকাতে চুলকাতে বলল, বড় ভাইজান, আমরা তো মেলায় একটু ঘুরতে এসেছিলাম। ভাবি আর মনে নাকরতলে উঠল। তারপর একটু মিষ্টি খেয়ে এই ঝালমুড়ি। আশাদকে হাতে তুলে থামিয়ে দিল নওশাদ। চোখ জোড়া নূরে ফর্সা মুখের উপর স্থির। নওশাদ বলল, কাউসার, তুমি আশাদ, মনি আর আশার নিয়ে মেলার বাকি দিকটায় ঘুরো। ওদের জিলিপি খেলনা যা লাগে কিনে দাও। মনি এই পরিস্থিতিতে বড় ভাইজানের মুখের উপর কথা বলার সাহস পাচ্ছিল না। ও আমতা আমতা করে বলল, কিন্তু বড় ভাইজান, ভাবি। নওশাদ এক পলক নূরের দিকে তাকিয়ে বলল, তোরা যা, নূর এখানেই থাকবে। আমার নূরের সাথে কিছু জরুরি কথা আছে। কাজ শেষ করে আমি নিজেই ওকে বাড়ি নিয়ে যাব। নওশাদের অকথ্য আদেশের পর থেকে কোনো কথা চলে না। কাউসার পরিস্থিতি থিতু করতে আশাদ, মনি আর আশাকে বলল, চল তোরা ওইদিকে মনিহারি দোকান থেকে তোদের মন্ডা মিঠাই কিনে দিই। আশা এক পলক নূরের দিকে তাকালো। তার মনি একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আশাদের সাথে ধীর পায়ে মেলায় অন্য প্রান্তে ভিড়ে গিয়ে দাঁড়ালো। কাউসার ওদের আগলে নিয়ে চলে যেতে মেলার এক কোণে মুখোমুখি দাঁড়িয়ে রইল শুধু নওশাদ আর নূর। নওশাদ এক কদম এগিয়ে এসে নূরের মুখোমুখি দাঁড়ালো। লম্বা চওড়া অবয়বের মস্ত ছায়াটা নূরের ছোট্ট শরীরের উপর পড়ল। নওশাদ চণ্ডাল রূপ দেখে নূর ভয়ে এক কদম পিছিয়ে গেল। কিন্তু নওশাদ অমনি ওর শক্ত হাতে নূরের নরম কবজিটা খপ করে চেপে ধরল। উফ, ছাড়েন, বড্ড লাগছে আমার। মেলায় সবাই দেখতেছে তো, সবাই দেখতেছে। আর তুমি যে একটু আগে শাড়ির আঁচড় ফেলে পুরো মেলায়
বখাটে ছোকরাদের নিজের রূপ দেখাচ্ছিলে তখন? তোমাকে এখানে আসতে দেওয়াই ভুল হয়েছে। আমি ইচ্ছে করে করিনি, বড্ড ঝাল লাগছিল তাই পানি খাওয়ার সময় অসাবধানতা। এই রূপ এই শরীর শুধু নওশাদ দেওয়ানের দেখার অধিকার আছে। কোনো বখাটের চোখ যদি আবার তোমার উপর পড়ে তবে এই মেলা প্রাঙ্গণে আমি রক্তগঙ্গা ভাসিয়ে দেব, মনে রেখো। নওশাদের এই তীব্র ও অবাধ্য অধিকারবোধ নূরের বুকের ভেতর এক অদ্ভুত কম্পন তৈরি করলো। নূর আর কোনো কথা বলতে পারল না, সে শুধু নওশাদের দিকে তাকিল। নওশাদ নূরের হাতটা নিজের শক্ত হাতের মুঠে জড়িয়ে ধরে মেঠো পথের দিকে হাঁটা শুরু করলো। মেলায় দেখার আনন্দে তখন দেওয়ানবাড়ির বধূর মনে এক নতুন প্রেমের দহনের রূপ নিয়েছে। বুঝতে পারলো এই পুরুষটির রাগ যতটা ভয়ানক তার থেকে ভেতরের ভালোবাসাটা আগলে রাখার তাড়না ঠিক ততটাই গভীর। নূরকে আজ এতটাই মোহনীয় লাগছিল যে ভিড়ের মাঝে থাকা আরও অনেক ছেলে চোখ বারবার ওর দিকে আসছিল। এই মেয়ে দিন দিন যে পরিমাণ সুন্দর হচ্ছে তা যে কোনো পুরুষের বুকে ঝড় তোলার জন্য যথেষ্ট। নূরের রূপ দেখে মেলা থেকে বের হতে থাকা কয়েকজন জোয়ান ছোকরা হা করে ওর দিকে তাকিয়ে রইল। কেউ কেউ আবার নিজেদের মধ্যে কুনুয়ে গুঁতা দিয়ে নূরের দিকে ইশারা করছিল। চারপাশের এই দৃষ্টিগুলো নওশাদের দেওয়ানের তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না। নিজের বিবাহিত স্ত্রীর দিকে অন্য পুরুষ যেভাবে তাকাচ্ছে তা দেখে নওশাদের ভেতরে হিংসের আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। বুকের ভেতরটা যেন এক মস্ত বড় আগ্নেয়গিরির মতো ফেটে উঠল। তীব্র হিংসায় ওনার পুরো শরীরটা রিরি করে উঠছে। নওশাদ ধারালো চাহনি ছুড়ে দিল নূরের দিকে তাকিয়ে থাকা ওই ছেলেদের দিকে। ওই চাহনিতে যেন এক মস্ত বড় হুঁশিয়ারি লুকিয়েছিল। জানের মায়া নাই, সেই কেবল তাকিয়ে থাকা। ভয়ঙ্কর রাগী চাহনি আর শক্ত চোয়াল সামনাসামনি দেখামাত্র ছোকরাগুলো বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। ওরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। এক নিমেষে চোখ নামিয়ে ভিড়ের মাঝে যে যার মতো লেজ গুটিয়ে উধাও হয়ে গেল। নূর ধীর পায়ে হাঁটতে হাঁটতে বলল, এখনও রাগ হয়ে আছেন আমার উপর? আমি তো সত্যি ইচ্ছে করে করি। নওশাদ কোনো জবাব দিল না। হাতের মুঠোটা নূরের হাতের উপর আরেকটু কড়া হলো শুধু। নীরবতায় বলে দিল, রাগ নয় নূর, এই পুরুষটার বুক জুড়ে এখন শুধু তোমার আগলে রাখার এক তীব্র আকাঙ্ক্ষা আর হিংসার দহন চলছে। মেলার মূল প্রাঙ্গণে কাউসারের সাথে ঘুরছে মণি। আশা আর আশাদ মণির মাটির পুতুলের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মণি পাশে দাঁড়ানো একটা রঙিন মাটির পাখি হাতে নিয়ে কাউসারকে বলল, সেজ ভাইজান, দেখছেন এই পাখিটা কত সুন্দর? আমাদের ঘরে ওই কাঠের আলমারির উপর রাখলে বেশ মানাবে। কাউসার পকেট থেকে মানিব্যাগ বের করতে মৃদু পছন্দ হয়েছে, নিয়ে নে। আশাদ, তুই ওদিকে দোকান থেকে মন্ডা মিঠাই কিনে এন। ঠিক এই সময়টা মণি, আশাদ আর কাউসার তিনজনে দাম মেটানো নিয়ে ভীষণ ব্যস্ত হলো। ঠিক তখনই আশা ওদের থেকে মাত্র 2 কদম পেছনে দাঁড়িয়ে মেলার রঙিন কাচের চুড়ি দেখছিল। পুরো মেলার শোরগোল আর ঢাকের আওয়াজ। আচমকা পেছনে আড়াল থেকে একটা হাত এসে আশার মুখটা এক ঝটকে চেপে ধরল। আশার মুখ থেকে গোঙানি শব্দ বের হতে পারল না। তার আগে পেছনের মানুষটা অন্তত চতুরতার সাথে ওকে টেনে নিয়ে গেল মণিহারি দোকানের পেছনে এক নির্জন কোণায়, যেখানে চারিধারে শুধু ভাঙা কাঠের তক্তা আর চটের বস্তা স্তূপ। আশা ভয়ে ভয়ে আতঙ্কে চোখ দুটো শক্ত করে বুজে নিজের হাতের জামা খামচে দিল। আশা চট করে চোখ বুঝল, দেখতে পেল চেনার চোখ জোড়া আরিফ। আরিফ আশার মুখ থেকে নিজের হাতটা আস্তে করে সরিয়ে নিল। গ্রামের শান্ত স্কুল মাস্টার আজ চোখ ফাঁকি দিয়ে নিজের প্রেমিকাকে একলা পাওয়ার জন্য অবাধ্য এক ঝুঁকি নিয়ে ফেলেছে। আশা এক বুক নিঃশ্বাস ফেলল। মাস্টারমশাই, আপনি এটা কি করলেন? আমার তো পরানটা শুকিয়ে গেল। সেজ ভাইজান যদি একবার টের পায় তবে মেলা প্রাঙ্গণে মস্ত বড় অনর্থ হয়ে যাবে। আরিফ এক কদম এগিয়ে এসে আশার খুব কাছাকাছি দাঁড়ালো। চোখ জোড়া আশার উপর স্থির। ওই যে চিঠিটা দিয়েছিলাম ওটার জবাব দেওনি কেন? আশার ফর্সা গাল এক নিমেষে লাল হয়ে গেল। আরিফ মৃদু হাসল। কেউ এসে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার বড্ড ভয় করছে। আরিফ পকেট থেকে একটা ছোট্ট ব্যাগ বের করলো। এই নাও, এটা তোমার। আশা কাঁপতে কাঁপতে হাতে ব্যাগটা নিল। আচ্ছা, রাখলাম, এবার আপনি যান। আরিফ অন্তত সতর্কভাবে মেলার পেছনে মেঠো পথের দিকে চলে গেল। আরিফ চলে যেতে আশা নিজের বুকের উপর হাত রেখে 2 সেকেন্ড দম নিল। এরপর স্বাভাবিক মুখ মেলার দিকে হেঁটে এলো।
এদিকে মণিহারি দোকানের সামনে কাউসার, মণি আর আশাকে খুঁজছিল। আশা ওদিক থেকে হেঁটে আসতে থেকে মণি এক ছুটে এসে ওর হাতটা চেপে দিল। আরে আশাবাবু, তুমি কই চলে গেছিলে বলো তো? কাউসার গম্ভীর মুখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কই ছিলি আশা? এই ভিড়ের মধ্যে একলা একলা ওদিকে যাওয়া কী দরকার? আশা নিজের বুকের ভেতরটা দূরে দূরে কাঁপুনি আপ্রাণ চেষ্টা লুকে মুখে এক কৃত্রিম মায় ফুটে আমতা আমতা করে বলল, আরে না সেজে ভাইজান, আমি ওইদিকে কোনার দোকানটায় কাচের চুড়ি দেখছিলাম, ভিড়ের চোটে আপনাদের ডাকতে পাইনি। আশাদ পাশে দাঁড়িয়ে মন্ডার হাড়ি সামলাতে সামলাতে বলল, চুড়ি দেখার আর সময় পাইলে না? চলেন সেজে ভাইজান, মেলা ঘোরা শেষ তো, এবার বাড়ির দিকে রওনা দেই। কাউসার একটা দীর্ঘশ্বাস বলল, চলো। রাতের খাবার শেষে যে যার ঘরে চলে গেল। কাউসার দেওয়ার নিজের ঘরের দরজাটা আলতো করে ঠেলে ভিতরে ঢুকলো। ঘরে ঢুকতে চোখে পড়লো বিছানার করে বসা থাকা রেশমার উপর। কাউসার ঘরে ঢুকতে দেখে রেশমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। কাউসার রেশমার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। ডান হাতের চাদরটা আড়াল থেকে বের হতে দেখা গেল হাতে জিলিপি। এই নাও, তোমার জন্য নিয়ে এসেছি। রেশমা ঠোঙ্গা হাতে নিয়ে দেখলো জিলিপিগুলো এখনো গরম। কাউসার এই নিঃশব্দ গভীর যত্ন দেখে রেশমার বুকের ভেতর এক মায়াবী সুখে ভরে উঠল। আপনি আমার জন্য মেলা থেকে জিলিপি আনছেন? কাউসার এক কদম মারা এগিয়ে গেল। দুজনের গায়ের দূরত্ব বলতে কিছুই অবশিষ্ট নেই। রেশমা বড্ড লজ্জা পেল। তোমার জন্য রাতে আবার গিয়েছিলাম। রেশমা নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে জিলিপি এক টুকরো ভেঙে কাউসারের মুখে তুলে দিল। কাউসার অমনি রেশমার নরম আঙুল সঙ্গে জিলিপিতে কামড় দিল। এরপর রেশমা খেলো। জিলিপি খাওয়া শেষ হতেই কাউসার নিজের পাঞ্জাবের পকেট থেকে অন্তত যত্ন করে রাখা মখমলে একটা পুঁটলি বের করলো। কাউসার পুঁটলিটা খুলতে ঝিলমিল করে উঠল এক ডজন টটকটকে লাল আর সবুজ রঙের রেশমি কাঁচের চুড়ি। এটা কি, মেলা থেকে আমার জন্য কাঁচের চুড়ি এনেছেন? কাউসার কোনো কথা না বলে রেশমার বাঁ হাতে নিজের হাতের মুঠোয় নিল। কাউসার আলতো করে এক এক করে কাঁচের চুড়িগুলো রেশমার ফর্সা হাতে পরিয়ে দিল। কাচের গায়ে কাচের আঘাতে ঘর জুড়ে রিনিঝিনি করে এক মিষ্টি অবাধ্য শব্দ মুখরিত হলো। কাউসার আঙ্গুলের ছোঁয়া রেশমার হাতে লাগতে রেশমা এক অদ্ভুত আবেশে চোখ বুজে এলো। সবগুলো চুড়ি পরানো শেষ হতে কাউসার রেশমার হাতটা নিজের ঠোঁটের কাছে এনে নিয়ে এক গভীর চুমু খেল। তারপর দুই হাত এবার রেশমার নরম কোমরের দুপাশে শক্ত বেড়াজালে আবদ্ধ করলো। কাউসার রেশমার লাজুক মুখের দিকে তাকিয়ে বলল, মেলায় চুড়িগুলো দেখলাম, মনে হলো এগুলো তোমার হাতে মানাবে, তাই নিয়ে আসলাম। রেশমা নিজের দু হাত দিয়ে কাউসারের চওড়া বুকে খামচে ধরে মুখটা লুকিয়ে ফেলল। কাউসার নিজেকে শক্ত করে ধরে নিবিড়ভাবে লেপ্টে জড়িয়ে দিল। দুই দুই চিরচেনা মন এক নিবিড়ে ভালোবাসার সাগরে তলিয়ে গেল। মেলা থেকে ফেরার পর থেকে নওশাদ গম্ভীর মুখে বসেছে। ভেতরের পুরুষালী ঈর্ষার আগুনটা যেন এখনো নিভেনি। ঠিক তখনই নূর ধীর পায়ে তার কাছাকাছি এসে দাঁড়ালো। শুনছেন, আমাকে আরেকবার মেলায় নিয়ে চলেন না, আমি ওইখানকার যাত্রাপালা দেখব। মেলা থেকে আসার সময় শুনলাম আজ রাতে নাকি যাত্রাপালা হবে। নূরের মুখে এই অভদ্র আবদার শুনতে নওশাদ ধমকে সরে বলল, কি বলে, যাত্রা দেখবে? এত যাবে রাতে খোলা মাঠে যাত্রা দেখতে? নূর নিজের চোখ দুটো অভিমানে ফুটিয়ে তুলল। মা আমাকে কোনোদিন রাতে বাইরে বের হতে দেয়নি। আমি আগে কোনোদিন যাত্রাপালা দেখিনি। আপনি থাকতে আমার ভয় কিসের? আমি তো একলা যাচ্ছি না, আমার স্বামী আমার সাথে যাচ্ছে। আপনি আমাকে নিয়ে চলেন না। না মানে না। মেলায় এত রাতে যত রাজ্যের বাজে লোক জড় হয়, ওইসব জায়গায় এই রাতে তোমার নিয়ে যাওয়া প্রশ্ন ওঠে না। আচ্ছা, যাইতে হবে না, আমি জানি তো আপনার কোনো সগাল্লাতের দাম আমার আপনার কাছে নেই। মেলা যাওয়ার অনুমতি দিয়ে অর্ধেক রাস্তা থেকে ধমকায় নিয়ে আসলেন। নূরের ফোলা মুখ আর চোখের কোণে জমে থাকা অভিমানের জলটুকু দেখে নওশাদের কেমন যেন লাগছে। এই এক দুর্বলতা, নূরের অভিমানী মুখ সহ্য হয় না। নওশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বড্ড অভদ্র আর জেদি একটু চড়ুই পাখি ঘরে এনেছে। ঠিক বললে চলো, তোমার যাত্রা দেখার শখ আজ আমি মেটাবো। নূরের মুখে হ্যাঁ সূচক জবাব শুনতে নূরের ফর্সা মুখটা খুশিতে এক নিমিষে চকচক করে উঠল। যেমনই আনন্দ চোটে দরজার দিকে পা বাড়াবে, নওশাদ অমনি আটকে দিল। নওশাদ নূরকে নিজের কাছে টেনে নিলে কালো চাদরে নূরের মাথা থেকে শুরু করে পুরো শরীর পেঁচিয়ে দিল। চাদরের ভেতরে নূর ঢাকা। শোনো, চাদরে একটা সুতোও যেন তোমার শরীর থেকে না খসে। চলো এবার।
নওশাদ নূরের হাত শক্ত করে ধরে রাতে আবার মেলার উদ্দেশ্যে রওনা হলো। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় নওশাদের মায়ের দেখা হলো। নওশাদ, এত রাতে বৌমারে নিয়ে কই রওনা দিলে বাবা? মা, নূর কখনো গায়ের যাত্রাপালা দেখেনি, বড্ড জেদ করছে। ও নাকি আজ রাতে যাত্রা দেবে, তাই ওকে নিয়ে মেলার প্রাঙ্গণ যাচ্ছি। ছেলের মুখে এই কথা শুনে তিনি কিছুটা অবাক হলেন। যে নওশাদ নিজের নিয়মের বাইরে একচুলও নয় না, সে আজ নিজের বউয়ের একটা সামান্য শখ মেটাতে এই রাতে যাত্রা দেখতে যাচ্ছে। তার ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। ও আচ্ছা বাবা, তা যাও, তাও সাবধানে যাইও। নওশাদ মাথা নেড়ে সায় জানালো, জি মা, আপনি নিশ্চিন্তে ঘুমান। নওশাদের মাথা ওদের যাওয়ার পথে তাকিয়ে রইল, বুক জুড়ে স্বস্তির নিঃশ্বাস। নিজের মনে মনে ভাবল, বৌমাটা শেষমেশ আমার পাথর ছেলেটাকে পরিবর্তন করে দিচ্ছে। যে নওশাদ নিজের জেদ আর অহংকার ছাড়া কিছুই বুঝতো না, সে আজ বউয়ের আবদারে মাঝরাতে যাত্রা দেখতে ছুটছে। ওদের মধ্যে যে এক গভীর ও পবিত্র ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে তা দেখে তিনি খুশি হলেন। নিজের ঘরের দিকে ফিরে গেলেন। ঠিক তখনই পেছনে মস্ত বড় থামটায় আড়াল করে বের হয়ে এলো নয়না। নয়না এতক্ষণ অন্ধকারের মাঝে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা নিজের চোখে দেখেছে। নওশাদ নূরের আবদার রাখতে যাচ্ছে, তা দেখে নয়নার বুকের ভেতরটা হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এত মায়া, এত পরিবর্তন! যে নওশাদ দেওয়ান আমার দিকে একটা বারে ভালোবাসায় তাকায়নি, সে আজ এই মেয়েটার আঁচলে বাঁধা পড়ছে। এই রাজত্ব, এই পুরুষ শুধু আমার হওয়ার কথা ছিল। নূর, তুই আমার হাত থেকে ওনারে কেড়ে নিয়েছিস। এই জ্বলনের শেষ আমি দেখেই ছাড়ব। গ্রামের মেঠো পথ পেরিয়ে নওশাদ আর নূর মেলার মূল প্রাঙ্গণে এসে পৌঁছল। মেলার প্রাঙ্গণে বড় ছামিয়ানা খাটানো হয়েছে, যার নিচে বাঁশ আর তক্তা দিয়ে তৈরি করেছে বিশাল এক কাঠের মাচান যাত্রা মঞ্চ। চারধারে গ্রামের শত শত মানুষ মাটির উপর চট বিছিয়ে বসেছে। তবলা চাটি, হারমোনিয়াম সুর আর করতালি বাঁশির আওয়াজ একটানা আওয়াজে পুরো গ্রামের পথে মুখরিত। নূর নিজের চোখ দুটো বড় বড় করে যাত্রা মঞ্চের সাজানো রঙিন পর্দার চারপাশে মানুষের বিপুল উচ্ছ্বাস দেখছে। এর আগে কোনোদিন রাতের বেলা বাড়ির বাইরে পা রাখা মেয়েটার বুকের ভেতর আজ এক অদ্ভুত আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। চারপাশে সাধারণ মানুষের তীব্র ভিড় দেখে নূর একটু ভয় পেয়ে নওশাদের চওড়া বাহুটা নিজের ছোট হাত দিয়ে শক্ত করে খামচে ধরল। মেলা কমিটি যখন জানতে পেরেছে নওশাদ তার বউকে নিয়ে যাত্রা দেখতে আসছে, অমনি মেলায় কমিটি থাকা লোকেরা তড়িঘড়ি করে এক বিশেষ ব্যবস্থা করে রেখেছেন। মঞ্চে খঞ্জনি আর তবলার আওয়াজে যাত্রা শুরু হয়েছে। অভিনেতা সংলাপ দিচ্ছে, বড্ড ভালো লাগছে আমায়। আজ রাতে আমাকে এখানে নিয়ে না আসলে বড্ড আফসোস থেকে যেত। আপনি বড্ড ভালো। নওশাদ নূরের এই আদুরে স্বীকারোক্তি শুনে ফর্সা গালটা আলতো করে ছুঁয়ে দিল। নূর যাত্রাপালার দৃশ্য দেখছিল, ওর জীবনে এই অভিজ্ঞতা প্রথম। তাই প্রতিটা মুহূর্তে ওর মনে এক অদ্ভুত রোমাঞ্চকর খেলে যাচ্ছে। নওশাদ অবশ্য যাত্রার দিকে খুব একটা নজর দিচ্ছে না, চোখ জোড়া নূরের দিকে। নূর যখন খুশিতে খিলখিল করে হেসে উঠছে, তখন নওশাদ ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। নূরের এই বাঁধ ভাঙা আনন্দটুকু দেখার জন্য তো নওশাদ নিয়ে এলো। যাত্রাপালা শেষ হতে হতে রাত যখন মাঝপ্রহরে ঠেকেছে, মেলা থেকে দেওয়ানবাড়ির দূরত্ব হেঁটে পড়ে জোর 20 মিনিট। নওশাদ নূর নির্জন মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলো। ওরা যখন বটগাছটার কাছে এসে পৌঁছলো, ঠিক তখন এক 4-5 জন লোক এসে দাঁড়ায়। তার মুখমণ্ডল কালো কাপড়ে শক্ত করে আবৃত, শুধু চোখ দুটো হিংস্র পশুর মতো চকমক করছে। এক লহমায় পরিস্থিতি একেবারে থমথমে হয়ে উঠল। ওনারা কারা? ওনাদের মুখে কালো কাপড় কেন? নওশাদ নূরের বাম হাতের আড়ালে শক্ত করে চেপে ধরে পেছনের দিকে ঠেলে দিল। নূর, তুমি এক পাও আমার পাশ থেকে নড়বে না। সামনে থাকা দলটা আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। ওনাদের মূল লক্ষ্য ছিল দেওয়ানবাড়ির বড় ছেলেকে শেষ করে দেওয়া। একজন লাঠি উঁচিয়ে সোজা নওশাদের দিকে তেড়ে আসলো। আচমকা আক্রমণের মুখে নওশাদ প্রথম আঘাতটা নিজের বাম হাত দিয়ে আটকাতে গেল অন্য পাশ থেকে আসা একটা ভারী লাঠির আঘাতে সশব্দে এসে চওড়া পিঠের উপর। নওশাদের মুখ থেকে একটা চাপা যন্ত্রণা বের হতে নূর আতঙ্কে চিৎকার করে উঠল। নওশাদ পিঠের ব্যথার ভেতরটা আগুনটাকে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে। নওশাদ গায়ের চাদরটা এক ঝটকায় মাটিতে ফেলে দিয়ে ডান হাত দিয়ে সামনের লোকটার কলার চেপে ধরল। এরপর শুরু হলো নওশাদ দেওয়ানের চণ্ডাল রূপে তাণ্ডব। নওশাদ সামনের লোকটার মুখে থাপ্পড় মারতে সেই লোকটা দাঁত ভেঙে রক্ত ছড়াতে ছড়াতে মাটিতে লুটিয়ে পড়ল। অন্য একজন
লাঠি নিয়ে আসতে নওশাদ উঠানের বুকে এক মারাত্মক লাথি বসল। লোকটা ছিটকে গিয়ে বটগাছতে গিয়ে আছড়ে পড়ল। নওশাদ রাগের হিতাহিত জ্ঞান হারিয়ে এক এক করে ওদেরকে ইচ্ছে মতো পেটাতে লাগলো। ওনারা এক একটা মারের শব্দে জ্বরের নিঝুম বাতাস কাঁপছিল। নূর পাশে দাঁড়িয়ে আতঙ্ক নিয়ে দু হাত দিয়ে মুখ চেপে ধরে থরথর করে কাঁপছিল। নওশাদের এই ভয়ঙ্কর ও রুদ্র রূপ এর আগে কখনো দেখেনি। নওশাদ জানোয়ারের মতো শক্তি আর খুনের মেজাজ দেখে বাকি দুজন লোক নিজের সঙ্গীদের মাটিতে কাতরাতে দেখে বড্ড ভয় পেয়ে গেল। বুঝতে পারলেন নওশাদকে এত সহজে কাবু করা তাদের সাধ্যের বাইরে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজেদের আহত সঙ্গীদের টেনে হিঁচড়ে অন্ধকার মাঝে লেজ গুড়িয়ে দৌড়ে পালিয়ে গেল। চারপাশে আবার এক নিমেষে নিঝুম হয়ে গেল। শুধু শোনা যাচ্ছে নওশাদের ঘন ঘন তপ্ত নিঃশ্বাস। কপাল বেয়ে ঘাম ঝরছে আর চোখ দুটো রাগে তখনও জ্বলন্ত আগুনের মতো ধকধক করছে। নূর একচোটে নওশাদের কাছে চলে আসলো। আকুল গলায় বলল, আপনি ঠিক আছেন তো? আমি বড্ড ভয় পেয়ে গেছি। হুট করে মাঝরাতে অন্ধকারে এভাবে কারা ওনারা মারতে এলো? নূরের চোখের জল আর এই বুক কাঁপানো ব্যাকুলতা দেখে নওশাদের ভেতরে চণ্ডাল রাগটা এক লহমে শান্ত হয়ে গেল। ঘন ঘন নেওয়া নিঃশ্বাসের গতি একটু ধীর হলো। শান্ত হও নূর, শান্ত হও। এই নওশাদ দেওয়ান বেঁচে থাকতে তোমার ভয়ের কোনো নেই। আমার উপর শ্বাস অবশিষ্ট থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। কিচ্ছু হতে দেবো না আমি তোমার। কিন্তু ওনারা কারা? মাঝরাতে আমাদের পথ আটকে আমাদের উপর অমন হিংস্রভাবে চড়া হলো কেন? কি চায় ওনারা? নওশাদ নূরের ফর্সা গাল থেকে চোখের জলটুকু নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। খানবাড়িতে পাঠানো লোকগুলা ওই কাপুরুষোচিত হামলার জবাব আমি কিভাবে দেবো তা কাল সকালে ওনারা টের পাবে। নওশাদ আর নূর যখন নিজেদের শোবার ঘরে এসে ঢুকলো, নূর তড়িঘড়ি করে ঘরের কপাটটা শক্ত করে বন্ধ করে খিল তুলে দিল। নওশাদ একটা নিঃশ্বাস ফেলে খাটের একপাশে এসে বসলো। এতক্ষণ রাগের চোটে পিঠের চোটটা টের পায়নি, কিন্তু এখন শান্ত হতে আঘাতটাই যন্ত্রণা জানান দিতে লাগলো। কপাল বেয়ে কয়েক ফোঁটা ঘাম ঝরে পড়ছে। নওশাদ নূর নওশাদের এই কষ্টটুকু এক লহমায় ধরে ফেলল। নিজের গায়ে কালো চাদরটা এক ফোঁটা ছুঁড়ে ফেলে অমনি আলমারি থেকে ভেষজ তেলের মালিশের শিশিটা বের করলো। নওশাদের পিঠের পাঞ্জাবিতে আলতো করে উপরে তুলতে চোখ দুটো কান্নায় ভরে উঠল। লাঠির আঘাতে নওশাদের ফর্সা চওড়া পিঠের একটা মস্ত অংশ রক্তবর্ণ হয়ে ফুলে আছে। নূর হাতের তালুতে কিছুটা তেল নিয়ে নওশাদের ফুলে যাওয়া ক্ষতের উপর আলতো করে মালিশ করতে শুরু করলো। চোট পাওয়া চামড়া আর উপর নূরের হাতের স্পর্শ লাগতে নওশাদ আরামে এক দীর্ঘশ্বাস ফেলল। নূর মালিশ করতে করতে চোখের জল মুছে নিচু স্বরে জিজ্ঞাসা করল, আমাকে সত্যি করে বলুন তো, ওনারা যে খানবাড়ির লোক, এই মাঝরাতে অন্ধকারে মুখ ঢাকা থাকা সত্ত্বেও আপনি এত নিশ্চিতভাবে কিভাবে বুঝলেন? নওশাদ নিজের চোখ দুটো বুজিয়ে বলল, খানবাড়ি মিয়াদের মারার ধরন আমার চেনা নূর। এর আগেও দুবার ওনারা লোক নির্জন রাস্তায় আমাকে পেছন থেকে মারার চেষ্টা করলো। জ্বরের? কিন্তু কেন? পুরনো শত্রু। দেওয়ানবাড়ির এই বংশমর্যাদা ওনারা কোনোদিন সহ্য করতে পারেনি। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক। নওশাদ পিঠের মালিশ শেষ হতে নূর তেলের শিশিটা পাশে রাখল, কিন্তু ওর মনের ভিতরে আসল ঝড় তখনও শান্ত হয়নি। মেলা থেকে ফেরার পথে নয়নার হিংস্র চায়নি এক মিলিয়ে নূরের মনের এক কোণে এক প্রশ্ন দানা বাঁধছে। আমাকে একটা সত্যি করে বলবেন তো ওই নয়নার ব্যাপারে? সত্যি সত্যি বলবেন, ওই দিন আসলে কী হয়েছিল? ওর সাথে আপনার বিয়ের পেছনের গল্পটা। নওশাদ অমনি চোখ মেলে নূরের দিকে তাকালো। আমাকে সন্দেহ করছে নূর? নূর মাথা নেড়ে চট করে নওশাদের হাতটা শক্ত করে তুলল। না, খোদার কসম, আমি আপনাকে বিন্দুমাত্র সন্দেহ করছি না। তবে আমি সত্যিটা আপনার নিজের মুখ থেকে জানতে চাইছি। নওশাদ নূরের চোখে অকৃত্রিম বিশ্বাস আর আকুলতা দেখে এক বুক তপ্ত নিঃশ্বাস ছাড়ল। বেশ, তবে শোনো। নয়না নিজের বলতে আর কেউ ছিল না। ওকে বাড়িতে আমার বাবা আশ্রয় দিচ্ছিল। সত্যি বলতে আমি ওই মেয়ের দিকে ভালো করে কোনোদিন তাকাইনি, কিন্তু মেয়েটা আগ বাড়িয়ে আমার সামনে আসতো, অকারণে খাবার এনে দিত, পানি দিত, আমার সুনজরে আসার আপ্রাণ চেষ্টা করতো। নূর পরখ না ফেলে নওশাদের মুখের দিকে তাকিয়ে রইল। নওশাদ বলতে লাগলো, তারপর একদিন রাতে আমি বাইরে থেকে ফিরি। সেদিন অনেক রাত, বাড়ির সবাই ঘুমাই গেলেও নয়না জেগেছিল। ও নিজ হাতে আমাকে পানি এক গ্লাস এনে দিল। পানি খাওয়ার পর আমি স্বাভাবিকভাবে নিজের বিছানায় ঘুমিয়ে যাই, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে এক ভয়ানক কাণ্ড। নয়না আমার বিছানার পাশে বসে আছে,
ওর গায়ের শাড়ি একেবারে এলোমেলো, আর ও চিৎকার করে কান্না জুড়ে দিচ্ছে। ও বাড়ির সবার সামনে বলতে লাগছে আমি নাকি রাতে ওর সুযোগ নিয়ে ওর ইজ্জত নিয়েছি। নূরের বুকের ভিতরটা অমনি মোচড় দিল। তারপর মনে তেমন কিছুই ছিল না নূর। আসলে সেদিন আমি এতটাও নেশা করি না যে নিজের পুরো হুঁশ হারিয়ে ফেলবো। বুঝলাম ওই কিছু একটা পানিতে সাথে মিশিয়েছিল। দেওয়ানবাড়ির মান-সম্মানের ভয়ে চারিপাশের পরিস্থিতি মিলিয়ে এদিকে বাবার জেদ, শেষমেশ নয়নের সাথে আমার বিয়েটা হয়েছে। কিন্তু আমার কাছে এটা পরিষ্কার ছিল যে মেয়েটাকে কোনো উদ্দেশ্য নিয়ে আমাকে এমন জঘন্যভাবে কলঙ্কিত করছে। শুরুতে আমি ভেবেছিলাম ও হয়তো দেওয়ানবাড়ির বড় হওয়ার লোভে, ধন সম্পত্তির লোভে এই কাজ করছে। তবে আস্তে আস্তে ওকে লক্ষ্য করে বুঝলাম না, এর পেছনে আরও বড় কোনো কারণ আছে। কিন্তু হুট করে শুনলাম ও মারা গেছে বন্যার পানিতে ভেসে নাকি। যে স্রোত, তাতে বেঁচে ফেরা সম্ভব নয়। মারা গেছে, রহস্য মৃত্যু। নওশাদের মুখে এই পুরো সত্য শোনার পর নূরের মনের ভেতর রাগ হচ্ছে। ও বুঝতে পারল কত বড় এক ষড়যন্ত্রের ইতিহাস চাপা পড়ছে। নূর নওশাদের বুকটা, নিজের মাথাটা আলতো করে ঠেকিয়ে দিল। এত বড় একটা চক্রান্তের শিকার হয়ে এই পুরুষটা যে কতটা একা একা এই বিষের দহন সহ্য করছে তা ভেবে নীরের মনটা খারাপ হয়ে গেল। নয়না অন্য কোনো বিষাক্ত ছায়া এই নওশাদ দেওয়ানের কোনো ক্ষতি করতে পারবে না নূর, যতক্ষণ তুমি আমার এই বুকের পাঁজরে এভাবে মিশে আছো। কিছুটা সময় ওভাবে নিঝুম কেটে গেল। নওশাদ নূরের ওষ্ঠাধরের উপর নিজের ঠোঁট দুটো নিবিড়ভাবে ডুবিয়ে দিল। বাইরে তখন ভোরের আলো ফোটার আগে ঠান্ডা বাতাস বইছে, আর বন্ধের ঘরের ভেতরে দুই মন এক নতুন বসন্তের সাগরে তলিয়ে গেল। পরদিন ভোরের আলো ফুটতে দেওয়ানবাড়ির নিস্তব্ধতা ভাঙল। নূর যখন দোতলার বারান্দায় কাঠের রেলিংয়ে এসে দাঁড়ালো, নিচের বড় উঠোনের দিকে তাকাতে তার সারা শরীর রাগে রিরি করে উঠল। চোখ দুটো এক নিমিষে ক্ষোভে ঘৃণায় ছোট হয়ে গেল। নিচে উঠোনে ঝাড়ু দিচ্ছে নয়না। নয়নাকে ওভাবে উঠোনে ঝাড়ু দিতে দেখে নূরের দুই হাতের মুঠো শক্ত হয়ে গেল। নূর নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মনে মনে বলল, তোর এত বড় সাহস! এত বড় একটা মিথ্যে জাল বুনে তুই আমার স্বামীর গায়ে জঘন্য কলঙ্কের দাগ লাগিয়েছিস। দেওয়ানবাড়ি বড় বউ হওয়ার লোভে একটা পুরুষ মানুষের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলছিস। বেঁচে যখন আছিস তখন তোরে এবার আমি বুঝামু মেহেরুন দেওয়ান আসলে কী জিনিস। তোকে আমি সতীনের আসল যারা হাড়ে হাড়ে টের পাবো। নূর হর্ন নিয়ে হেঁটে সোজা চলে গেল মনির ঘরের সামনে। ঘরের কপাটটা খোলাই ছিল। মনি তখন বিছানায় গোছাচ্ছিল। নূর ভেতরে ঢুকে সশব্দে দরজাটা বন্ধ করে খিল তুলে দিল। নূরের এই আকস্মিক রূপ দেখে মনি বড্ড ঘাবড়ে গেল। ও হাতের বালিশটা রেখে বলল, কী হয়েছে ভাবি? সকাল সকাল আপনার মুখটা আমার থমথমে লাগছে কেন? নূর মনির মুখোমুখি দাঁড়িয়ে এক গলায় বিস্মিত হলো, মনি, আমি সব জেনে গেছি। ওই দিন রাতে কী ঘটেছিল, আর নয়নার সাথে তোমার বড় ভাইয়ের বিয়ের পেছনে আসল ঘটনাটা কী। মনির মুখের রং অমনি এক নিমেষে চুন হয়ে গেল। নূরের হাত দুটো চেপে ধরে আকুল গেল, ভাবি, আপনি সত্যি সব জানছেন? খোদার কসম, আপনি আমার ভাইজানের অবিশ্বাস করেন না। আমার ভাইজানের চরিত্র কাচের মতো পরিষ্কার। ওই ডাইনি নয়না বড় ভাইজানরে জোর করে ফাঁসাইছে। নূর মনির হাতটা আলতো করে চাপ দিয়ে একটা আশ্বাসে হাসি দিল। আমি জানি মনি, আমি ওনাকে বিন্দুমাত্র অবিশ্বাস করি না। ওনার ভিতরে সততা আমি ভালো করে চিনি। নূর এবার মনির চোখের দিকে তাকিয়ে সোজা হয়ে তাকিয়ে বলল, আমি জানি তুমি তোমার এই ভাবির কথা কোনোদিন ফেলবে না, আর নিজের বড় ভাইজানরে বড্ড ভালোবাসো। মনি মাথা নাড়ল। কিসের কথা ভাবি? আপনি আমায় আদেশ করুন। ওই নয়নাকে আমাদের উচিত শিক্ষা দিতে হবে। ওকে অত সহজে ছেড়ে দেওয়া যাবে না। ও এই বাড়িতে ফিরে এসে ভাবছে ওকে সবাই মাথায় তুলে রাখবে। এবার ওকে আমি হাড়ে হাড়ে বোঝাবো নূরের তেজ কেমন। তুমি আমার সাথে দিবা তো মনি? মনি নিজের বুকে নয়নার উপর এতদিন ধরে মস্ত বড় এক ক্ষোভ জমা ছিল। ভাবির মুখে এই প্রতিশোধের কথা, ভাইজানের সম্মান ফিরিয়ে আনার ডাক শুনে চোখ দুটো অমনি জলজল করে উঠল। আল বাদ দিব, ওই নয়নার আমি এই চোখে দেখতে পাই না। ও আমার ভাইজানের জীবনটা তছনছ করেছে। আপনি শুধু বলেন কী করতে হবে, এই মনি আপনার সাথে আছে। দেওয়ানবাড়ির এই শান্ত সকালে ঘরের বদ্ধ কপটে দুই ননদ ভাবি মিলে নতুন চাল চালতে শুরু করলো। আশা আরিফের দেওয়া ব্যাগটা আলতো করে খুলল। ব্যাগটা খুলতে হাতে একজোড়া অত্যন্ত সুন্দর নিখুঁত কারুকার্য করা কানের দুল।
গ্রামের এক সামান্য স্কুল মাস্টার নিজের সীমিত সাধ্যের মধ্যে পছন্দের মানুষের জন্য কতটা গভীর যত্ন আর ভালোবাসা নিয়ে উপহারটি পছন্দ করছে তার দুলজোড়ার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। আশা মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে দুল দুটোর দিকে তাকিয়েছে। গাল দুটো এক নিমেষে নিমজ্জিত এক অদ্ভুত সুখে লাল হয়ে গেছে। আশা দুলজোড়া নিজের দুই হাতের তালুর মাঝে পুরো বুকের ভেতর শক্ত করে চেপে দিল। ওর মনে হলো এটা শুধু একজোড়া কানের দুল নয়, এটা যেন আরিফের ভালোবাসার এক টুকরো ছোঁয়া। দুল দুটো বুকের সাথে লেপ্টে ধরে আশা বিছানায় হেলান দিয়ে জানলার বাইরের দিকে তাকিয়ে রইল। চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো মেলার পেছনে নির্জন কোনো দৃশ্য। আরিফের চেহারা, মায়াবী চোখজোড়া, তবে হুট করে মুখ চেপে ধরে আড়ালে নিয়ে যাওয়া। আশা নিজের অজান্তে একটু হাসলো, মনে মনে উহ, মাস্টারমশাই আপনি বড্ড অভদ্র একটা মানুষ। সোজা ভাইজান যদি একটু টের পেত তবে আজ মেলা প্রাঙ্গণে মস্ত বড় অনর্থ হয়ে যেত। নিজের জীবনের এত বড় ঝুঁকি আপনি শুধু আমার এই মুখটা একটা বার দেখার জন্য নিলেন। আশা বুকের ভিতর দুরু দুরু কাঁপুনিটা এতক্ষণে এক মায়াবী শান্তিতে রূপ নিল। ও দুল দুটো আবার নিজের চোখের সামনে এক আলতো করে আঙুল দিয়ে ছুঁয়ে দিল। এক তরুণীর মন আজ এক শান্ত শিক্ষকের প্রেমে সাগরে ডুব। গ্রামে অবস্থিত গ্রামের মানুষের পরম ভক্তি আর বিশ্বাসের মূল কেন্দ্র বড় পীর সাহেবের দরবার শরীফ। গ্রামের সাধারণ মেঠো পথ ধরে এগোতে বাতাসে ভেসে আসে সুগন্ধ, আগরবাতির লোবান আর গোলাপ জলের সুবাস। পীর সাহেবের দালান বাড়ির সদর দরজার বাইরে বিশাল একজোড়া নিম আর বটগাছ আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। পীর বাড়ির বিশাল উঠোন জুড়ে এক বিপুল গ্রামীণ জনসমাগম। আজ সপ্তাহের বিশেষ দিন হয়, দূর দূরান্ত থেকে শত শত মানুষ পায়ে হেঁটে কেউ বা ডিঙিয়ে নৌকো চড়ে এসে ভিড় জমিয়েছে। উঠোনে এক কোণে মস্ত বড় কাঠের ডেচকিতে করে রান্না হচ্ছে তবারক, খাসির মাংস, সুগন্ধি আতপ চালের খিচুড়ি। গ্রামের একদল ফকির মিসকিন ডেস্কির চারপাশে সারিবদ্ধ হয়ে বসে আছে পরমশায়। উঠোনে অন্য পাশে পাতা হয়েছে মস্ত বড় শীতলপাটি। সেখানে গ্রামের সাধারণ মানুষ, কেউ জমিজমা বিবাদ মেটাতে, কেউ বা ঘরের কোন্দল, কিংবা কেউ নিজের কঠিন অসুখের পানি পড়া আশায় উবুর হয়ে বসেছে। পীর সাহেবের অল্পবয়সী খাদেমরা মাথায় জালি টুপি আর পরনে ঢিলেঢালা সুতি পাঞ্জাবি জড়িয়ে তসবির দানা ঘুরিয়ে ঘুরিয়ে আগত মানুষদের লাইনে দাঁড় করেছে। মাঝে মাঝে ওনাদের গম্ভীর হাঁক শোনা যাচ্ছে, বাবা গো কেউ শোরগোল কইরেন না, একে একে সবাইকে ওনার দোয়ার পানি পড়া পাবেন। ঘরের ঠিক মাঝখানে হরিণ চড়ার তৈরি আসনের ওপর ধবধবে সাদা রেশমি জব্বা পরে চোখ বুজে বসেছেন পীর সাহেব। ওনার দীর্ঘ সাদা দাড়ি বুক অবধি নেমে এসছে, আর এক হাতে মস্ত বড় কাঠের তসবির দানা। ঠিক সেই সময় গ্রামের এক বয়স্ক কৃষক ওনার পায়ের কাছে কাঁপতে থাকা হাতে একটা পানির বোতল এগিয়ে দিলেন। লোকটার চোখ ছলছল করে উঠল। ও বিনীত করে বললেন, হুজুর আমার ছোট পোলাটা আজ 3 দিন ধইরা বড্ড চড়া জ্বর, আপনি দয়া করে এই পানিতে ফু দিয়ে দেন, আপনার দয়ায় আমার পোলাটা সুস্থ হইয়া উঠুক। পীর সাহেব পীর সাহেব হুজুর আস্তে করে চোখ মেললেন। ওনার শান্ত গভীর চোখ জোড়ায় এক অদ্ভুত মহিমা চায়নি। হাতটা বোতলের উপর রেখে নিচু স্বরে কিছু কালাম জপতে লাগলেন। এই দরবার শরীফের পীর, যার ডাকে পুরো উজানপুর গ্রামের মানুষ এক হয়, ওনার নাম হজরত শাহ জিলালুল চিস্তি, তবে সবাই ওনাকে বড় হুজুর বলে ডাকে। পীর সাহেব পানিতে একটা জোরে ফু দিয়ে বোতলটা কৃষকের হাতে ফেরত দিয়ে লোকটা ওনার পায়ে মাথা রেখে কদমবুসি গলায় বেকুল করে বললেন, দোয়া করবেন হুজুর। হুজুর শুধু আলতো করে হাত তুলে ওনাকে বিদায় জানালেন। ঠিক সেই মুহূর্তে হুজুরখানার ভারী কাঠের দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে ঢুকলো প্রধান খাদেম। ওনার মুখে এক মস্ত বড় সমীহের চাপ। হুজুর বিশেষ মানুষটি এসেছে, অনেকক্ষণ ধরে বাইরে গোপন কামরা অপেক্ষা করছে, ওনার সাথে মস্ত বড় বড় কাঠের সিন্ধুকার বস্তা আছে। পীর সাহেব জালালউদ্দিন চিশতি অমনি হাতের তসবিটা থামিয়ে দিলেন। ওনার শান্ত চোখের আড়ালে এক চতুর ধারালো চাহনি খেলে গেল। ওনাকে ভেতরে আসতে বলা হলো। আর শোনো, কেউ যেন এই ঘরের ধারে কাছে না আসে। খাদেম মাথা নুয়ে বেরিয়ে যাওয়ার পরক্ষণে ঘরের ভেতরে পা রাখল চাদর মুড়ে দেওয়া এক রহস্যময় মধ্যবয়সী ব্যক্তি।
শোনে ওনার দুই বিশ্বস্ত লোক ধরাধরি করে ভেতরে নিয়ে এলো ভারী কাঠের সিন্দুক আর একটা চটের মস্ত বড় বস্তা। লোক দুটো সিন্দুক মেঝেতে রেখে হুজুরকে কুন্নি জানিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আগন্তুক নিজের গায়ের চাদরটা মাথা থেকে সরাতে চেনা মুখটা প্রকাশ পেল। খানবাড়ির মেজ তরফ আশরাফ খান। আশরাফ খানের মুখে এক চতুর হাসি ফুটিয়ে পীর সাহেবের সামনে এলো। এরপর সিন্দুকের দুটো ডালা এক ঝটকায় খুলে দিতে হাজারখানেক আবছা আলোয় ঝিলমিল করে উঠল থরে থরে সাজানো চকচকে রূপোর মুদ্রা, কিছু সোনার গয়না, আর মস্ত বড় চটের বস্তাটা মুখ আলগা হতে বেরিয়ে এলো ওপার দেশ থেকে আনা দামি রেশমি থান কাপড় আর সুগন্ধি মশলার স্তূপ। পীর বাড়ির আধ্যাত্মিক আড়ালে এই বিপুল নজরানা দেখে পীর সাহেবের চোখের মন দুটো এক নিমিষে চকচক করে উঠল। হুজুর, উজানপুর গ্রামের পীর বাড়ির দরবারে এই খান তরফ থেকে সামান্য নজরানা। এই সিন্ধুকে যা আছে তা দিয়ে আপনার দরবারের সামনে নতুন তরুণ আর লঙ্গরখানার খরচ আগামী 6 মাস রাজকীয়ভাবে চলে যাবে। শুধু আমার একটা ছোট আর্জি আপনার কাছে। পীর সাহেব ধীর পায়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার সাদা রেশমি জোব্বার হাতটা ঠিক করতে করতে সিন্দুকের সোনার উপর হাত বাড়ালেন। খানবাড়ির মেজ মিয়া যখন দরবারে এত বড় নজরানা এনেছে তখন আর্জিটা নিশ্চয় সাধারণ কিছু নয়। বলুন, জালাউদ্দিন চিশতির কাছে কী চান? আজ মাঝরাতে কালো মেঘের ঘাট নামে একটা নির্জন বাসবনের ওপার থেকে আমাদের একটা মস্ত বড় চালান আসবে। আমি চাই আজ রাতে আপনাদের ভক্তদের দিয়ে গ্রামের বড় রাস্তায় এমন এক মিলাদ আর জিকিরময় মজমা বসাবেন যাতে ওদিকে মনোযোগ না পায়। ধর্মের টানে গ্রামের মানুষ যেন আজ রাতটা রাস্তায় পাহারা দেয়। এতে আমাদের কাজ নিঃশব্দে হাসিল হবে। পীর সাহেব জালালউদ্দিন খানিকক্ষণ চুপ করে রইলেন। ঠোঁটের কোণে এক ধূর্ত শীতল হাসি ফুটিয়ে সন্দুকটা বন্ধ করলেন। ধর্মের ঢাল বড্ড শক্ত খান সাহেব, আপনার কাজ হয়ে যাবে। আশরাফ খান মনে মনে এক পৈশাচিক তৃপ্তি নিয়ে বিদায় করলেন। পীর বাড়িতে এই পবিত্র দরবারের ভেতরে অন্ধকারের কোণায় চক্রান্তের জাল বোনা হয়ে গেল। তখনও গ্রামের মানুষ বাইরের ভক্তির জিকির চলছে। দুপুরে খাবারের সময় নয়না নিজেকে প্রমাণ করতে একবারই অন্ধের মহলে খাবার টেবিলে সবার আগে খাবার বেড়ে দিল। নয়না মাংসের বাটি এগিয়ে দিতে যাচ্ছিল সবাইকে। তা দেখে নূরের ঠোঁটের কোণে এক রহস্যময় ধারালো হাসি ফুটে উঠল। ও নয়নার অলক্ষ্যে মনির দিকে তাকিয়ে চোখের এক ইশারা করল। মণি নূরের ইশারায় মর্ম এক লহমা ধরে ফেলল। নিজের ঠোঁট টিপে হেসে অন্তত ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের কোণায়। সেখানে নিয়ে নয়না ভারী একটা ঝোলের বাটি হাতে নিল। বাটি ভর্তি খাসির মাংসের গরম ঝোল গিয়ে ইফতেখার চাচার দিকে এগোতে যাবে ঠিক তখনই মণি অত্যন্ত নিখুঁত চতুরতার সাথে একটা পা নয়নার চলার পথে বাড়িয়ে মস্ত বড় একটা ল্যাং মারল। সব কিছু এত দ্রুত আর নিঃশব্দে ঘটল যে কারো পক্ষে কিছু বোঝার সাধ্য নেই। নয়না আচমকা পায়ে ওনার মস্ত বড় ধাক্কা খেয়ে নিজের শরীরের ভারসাম্য আর ধরে রাখতে পারল না। এক বিকট চিৎকারে অমনি সামনের দিক থেকে আছড়ে পড়ে গেল। মা গো! নয়নার হাত থেকে বাটিটা ছিটকে গিয়ে সোজা পড়ল ইফতেখার দেওয়ানের পাঞ্জাবির উপর। বাড়িটা ভেঙে চুরমার হওয়ার সাথে সাথে তৈলাক্ত ঝোল আর মাংসের টুকরোগুলো ওনার পুরো বুক, গোল আর পাঞ্জাবিতে মাখামাখি হল। কি সর্বনাশ! চোখ কি অন্ধ নাকি? ইফতেখার দেওয়ান এক ঝটকায় আসন ছেড়ে বেরিয়ে এলেন। অসভ্য কুফামি একটা! খাবার বাড়ার ন্যূনতম তমিজ নেই। অলক্ষ্মী মেয়েটাকে কোন বুদ্ধিতে এই খাবার ঘরে ঢুকতে দেওয়া হলো? মেজাজটা একেবারে বিগড়ে গেল। নয়না মেঝেতে আছড়ে পড়ে নিজের কনুইয়ে চোট পেয়েছে। চাচা যান, খোদার কসম আমি ইচ্ছে করে করিনি। আমার পায়ে কেমন যেন। নওশাদ এতক্ষণ শান্ত মুখে সব দেখছিল। তীক্ষ্ণ চোখ যেন মনির দিকে। মনি নিরীহ মুখ করে দাঁড়িয়েছে আর তার পাশে দাঁড়িয়ে নূর মিটমিট হাসছে। নওশাদের পাকা মাথা বুঝেই গেল আসল কারিগর তার চড়ুই পাখিটা। ঠোঁটের কোনো অতিসূক্ষ্ম অদৃশ্য হাসি ফুটে উঠল, মুখের গভীরতা বজায় রাখল। ইফতেখার চাচা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। উনি রাগে ফুঁসতে ফুঁসতে কড়া গলায় বললেন, না, এই অলক্ষের হাতে ছোঁয়া লাগা খাবার আমি আর মুখে তুলব না। নিয়ে খাবার ছেড়ে চলে গেল। মেজো আম্মা তড়িঘড়ি করে ওনার পেছনে ওনাকে শান্ত করতে গেলেন। খাবার ঘরে তখন এক থমথমে নিস্তব্ধতা। নূর অমনি নিজের মুখের চাপা চতুর হাসিটা এক নিমেষে মুছে ফেলে নিরীহ এক রূপ ধারণ করলো। এক পলকে নওশার দিকে তাকালো।
নওশাদ তখনও নিজের চেয়ারে বসে বউয়ের গোপন কীর্তি বেশ তরিয়ে তরিয়ে উপভোগ করছে। নয়না যখন মেঝে থেকে উঠে নিজের চোট পাওয়া কনে চেপে ধরে টেবিল পরিষ্কার করে তোড়জোড় করছে, ঠিক তখনই নূর নিজের নতুন চালটা চলল। আচমকা দুই হাত দিয়ে নিজের ডান হাতটা চোখটা চেপে ধরে শব্দ করে উঠল। কি একটা যেন পড়ল। নূরের এই আকস্মিক যন্ত্রণার আওয়াজে শুনে নওশাদ এগিয়ে এলো। নওশাদ নূরের কাছাকাছি এসে হাত দুটো দিয়ে নূরের ফর্সা চিবুকটা আলতো করে উপরে তুলে বলল, কই দেখে হাত সরাও। নূর অমনি নিজের ফর্সা হাতটা চোখ থেকে সরিয়ে নওশাদের চওড়া বুকের উপর রাখলো। নওশাদ নূরের কাছাকাছি এসে এক নিঃশ্বাসে নূরের ফর্সা গালে ওষ্ঠা দ্বারা আশ্রয় পড়ল। আলতো করে নূরের চোখের পাতাটা টেনে ধরে মাখা ফু দিচ্ছে। ঠিক সেই অবস্থায় খাবারের ঘরের এক কোণে দাঁড়িয়ে টেবিল মুছতে থাকা নয়না ওদের দিকে তাকালো। বুকের ভেতরটা যেন এক মস্ত বড় হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ওর ভেতরে চিৎকার বেরিয়ে না আসে। যে পুরুষের পাশে একদা নিজের অধিকার দাবি করছিল, আর সেই রাগী গম্ভীর নওশাদ এই মেয়ের জন্য কতটা ব্যাকুল হয়েছে। ওদের নিবিড় কাছাকাছি থাকা আর আদুরিপনা নয়নার চোখের সামনে যেন এক তপ্ত সীসার মতো বিঁধল। নূর নওশাদের বুকের উপর হাত রেখে ঠিক আট চোখে নয়নার জ্বলন্ত হিংস্র মুখটা দেখে নিচ্ছিল। মনে মনে এক মস্ত বড় তৃপ্তির হাসি আসলো। ইচ্ছে করে নওশাদের পাঞ্জাবির কোনাটা নিজের আঙ্গুল আট শক্ত করে চেপে ধরে আরও একটু কাছে ঘেঁষে দাঁড়ালো। নয়না আজ হাড়ে হাড়ে টের পাইয়ে দিতে চায় এই বাড়িতে মালিকের মনে চাবিকাঠি এখন মেহিনুর দেওয়ানের আঁচলে বাঁধা। নওশাদ ফু দেওয়া শেষ করে নূরের চোখের কোণে লেগে থাকা জলের ফোঁটাটা নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিয়ে নিচু গলা বলল, এবার ঠিক আছে তো চড়ুই পাখি, নাকি অন্য কোনো মতলব আছে? নূর লাজুক হেসে নওশাদের বুক থেকে মাথাটা সরিয়ে নয়নার দিকে তাকিয়ে এক অবজ্ঞা হাসি আসলো। নূর অবজ্ঞার হাসির জবাবে নয়না নিজের ভিতরে সমস্ত ক্ষোভ এক নিমিষে চোখের চাহনিতে উগরে দিল। কিন্তু এই মুহূর্তে ওর কিছু করার ছিল না। এক সূক্ষ্ম মনস্তাত্ত্বিক চালে নূর কাছে একেবারে কুপোকাত। মেঝেতে ছিটকে পড়া বাটিটা এক প্রকার অপহৃত পশুর মতো কুড়াতে কুড়াতে ধীর পায়ে খাবার ঘর থেকে বেরিয়ে গেল। নওশাদ নূরকে ছেড়ে দিয়ে চেয়ারের দিকে এগিয়ে গেল। চড়ুই পাখির ডানা তো দেখছি দিন দিন বেশ ধারালো হচ্ছে। উজানপুর গ্রামের সকালটা আজ বড্ড স্নিগ্ধ। ভোরের আলো ফুটতে দেওয়ানবাড়ির সদর মহলে এক নতুন ব্যস্ততা শুরু হয়ে গেল। নওশাদ দেওয়ান বেশ সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে। পরনে একটা সাদা ধুতির পাঞ্জাবি, কাঁধে কালো চাদর, চোখের কোণে এক অন্যরকম গাম্ভীর্য। বৈঠকখানা থেকে বের হওয়ার মুখে অলিন্দ নূরের সাথে দেখা হলো। নওশাদ ওভাবে সকাল সকাল তৈরি হওয়া দেখে নূরকে একটু অবাক হয়ে পথ আটকে দেখল। সকাল সকাল বের হয়ে যাচ্ছেন, মুখে তো একটু দানাও ছোঁয়ার নেই এখনো। আজ সকালে চা বসাই, খামার বাড়ি অনেক কাজ জমিয়েছে। রাতে ঝড়ের ওদিকে টিনের চালা আর খামারের পেছনে বেড়াটা বেশ ক্ষয়ক্ষতিগ্রস্ত, ওগুলো আজ নিজে দাঁড়িয়ে ঠিক করাতে হবে। নূর চিন্তিত মুখে বলল, তা দুপুরে খাবার সময় তো ফিরবেন? না, দুপুরে আজ আসতে পারব না। খামার বাড়ি কাজ শেষ করতে করতে বিকেল করে যাব, ওখানে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এই বলে নওশাদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। দীর্ঘ অবয়বটা ধীরে ধীরে পায়ে খামার বাড়ির দিকে রওনা হলো। নূর নওশাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবলো, লোকটা নিজের শরীরের দিকে এক ফোঁটা নজর দেয় না। দেখতে দেখতে দুপুর 12টা বেজে গেল। দেওয়ানবাড়ির অন্দরমহলে রান্নাঘরে দুপুরের সময় সুবাস মোমো করছে। নয়না কালকের অপমানের পর থেকে একেবারে চুপ। নূর শাশুড়ির সামনে এসে দাঁড়ালো। কি বলবে? কিছু বলবে? নূর নিজের শাড়ির আঁচলটা আঙুলে প্যাঁচতে, মা, উনি তো সকাল বলে গেছেন আজকে খামার বাড়িতে বড্ড কাজের চাপ, দুপুরে নাকি ওখান থেকে এক পাও নড়তে পারবেন না, দুপুরে খাবার খেতেও আসবেন না বলে গেছেন। নওশাদের মা চিন্তিত হয়ে বললেন, তাই নাকি? ছেলেটা সকালেও খায়নি। মা, আমি ভাবছিলাম উনি যেহেতু আসতে পারবেন না, তাহলে আমি নিজেই ওনার দুপুরের খাবারটা নিয়ে যাই খাবার বাড়িতে। নূরের এই দায়িত্ববোধ আর স্বামীর প্রতি গভীর টান দেখে নওশাদের মায়ের বুকটা শান্তিতে ভরে উঠল। উনি নূরের মাথায় হাত রেখে বললেন, বড্ড ভালো কথা বলছো মা, তুমি দেওয়ানবাড়ির বড় বউ, নওশাদের সুখ দুঃখের খেয়াল তো তোমাকেই রাখতে হবে। যাও মা, রান্নাঘর থেকে গরম গরম ভাত আর মাছের ঝোল গুছিয়ে নিয়ে তুমি খামার বাড়িতে রওনা হও, আসাদকে সাথে নিয়ে যাও। শাশুড়ি আম্মার অনুমতি পেতে নূরের চোখের মণি দুটো খুশিতে চকমক করে উঠল। নূর দ্রুত
পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল খাবার গুছিয়ে নেওয়ার জন্য। ওদিকে এক কোণে দাঁড়িয়ে নয়না নূরের এই খুশি মাখা মুখ দেখে মনে মনে হিংসায় জ্বলে উঠল। তবে নয়না এবার মনে মনে ছক কষল। খাবার গুছিয়ে নিয়ে নূর দ্রুত অন্দরমহল থেকে বের হয়ে গেল। আজ ওর মনটা অদ্ভুত রকমের খুশি। আসাদ গাড়িটা প্রস্তুত করে রেখেছিল, কিন্তু নূর মাথা নেড়ে বলল, খামার বাড়িতে বেশি দূরে না, আমি হেঁটেই যাব। আসাদ একটু ইতস্তত করলো, বড়ভাবে রোদটা কিন্তু বেশ করে, কিচ্ছু হবে না, তুমি শুধু সাথে ছিল। অগত্যা আসাদ আর কিছু বলল না। মেঠো পথ ধরে দুজনে এগিয়ে যেতে লাগলো। চারপাশে ঝড়ের পরে সতেজ সবুজ গাছ, গাছের পাতা এখনো বৃষ্টি ঝুলে আছে। দূরে ধানের ক্ষেতের উপর দিয়ে হালকা বাতাস বইছে। হাঁটতে হাঁটতে নূরের মনে হলো কেউ যেন ওদের দিকে তাকিয়েছে। নূর পেছনে ঘুরে তাকালো, কেউ নেই, একেবারে নির্জন। আবার হাঁটতে শুরু করলো। কিছুটা দূর যেতে একই অনুভূতি হলো, যেন কারো দৃষ্টি পিঠে গেঁথে আছে। এবার আশাতে কপাল কুঁচকে চারিদিকে তাকালো। বড়ভাবে, আপনি কিছু শুনলেন? নূর থমকে দিল। কি? মনে হলো ঝোপের ভেতরে কিছু একটা নড়ল। দুজনের চোখ একসাথে রাস্তার পাশের ঘন ঝোপঝাড়ের দিকে গেল। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর হঠাৎ শালিক পাখি উড়ে বেরিয়ে আসতে নূর নিঃশ্বাস ফেলল। তুমি ভয় পেয়ে গিয়েছিলে? আশাদ লজ্জিত মুখে মাথা চুলকোলো, কিন্তু ওরা কেউ খেয়াল করল না বাঁশঝাড়ে আরো গভীরে থাকা একজোড়া চোখ নীরবে ওদের চলে যাওয়া দেখছিল। এদিকে খামার বাড়ির নওশাদ শ্রমিকদের সাথে দাঁড়িয়ে ভাঙা বেড়া মেরামতের কাজ করছিল। ঘামে ভিজে পড়েছে পাঞ্জাবি। একজন কর্মচারী এগিয়ে এসে বললেন, সাহেব, দুপুর হয়ে গেছে, একটু বিশ্রাম নিন। নওশাদ মাথা নাড়ল, আগে কাজটা হোক। ঠিক তখনই খামার বাড়ির ফটকের দিকে চোখ পড়ল। কলাপাতা রঙের শাড়ি পরে পরিচিত অভাব ধীরে ধীরে ভিতরে ঢুকছে। নওশাদ কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিল। নূর দূর থেকে নওশাদকে দেখে খুশিতে মুখ উজ্জ্বল করে ফেলল। নওশাদের কঠোর মুখে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তে ওর দৃষ্টি নূরের পেছনে চলে গেল। দূরের রাস্তার মোড়ে কালো কাপড়ে মোড়া এক ছায়ামূর্তি দ্রুত সরে গেল। নওশাদের চোখ হঠাৎ তীক্ষ্ণ হয়ে গেল, মুখের হাসিটা মিলিয়ে গেল। কারণ বুঝতে পারল, নূরকে কেউ অনুসরণ করে এখানে পর্যন্ত এসেছে। নওশাদের চোখের দৃষ্টি মুহূর্তে কঠিন হলো। নূর সেটা খেয়াল করতে ভুরু কুঁচকে, কি হয়েছে, এভাবে তাকিয়েছেন কেন? নওশাদ দ্রুত নিজের ভাবভঙ্গি স্বাভাবিক করলো, কিছু না। তুমি একা একা চলে আসছো কেন? নূর ফুলে বলল, একা কথা, আসার তো আছে, আর আপনি নিজে না খেয়ে কাজ করছেন শুনে আমার বসে থাকতে মন চায়। নওশাদের বুকের ভিতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে গেল, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না। চলো আগে বসো। আম গাছটার নিচে একটা খাটিয়ে পাতা আছে। নূর সেখানে বসে ভাত, মাছের ঝোল আর ভর্তা সাজিয়ে দিল। নওশাদ বসে পড়ল। কর্মচারীরা নিজেদের মধ্যে তাকে মুচকে হাসলো। গ্রামের সবাই জানে নওশাদ দান কাউকে জোর করতে পারে না, কিন্তু এই ছোট্ট মেয়েটার সামনে লোকটা নরম মাটির মতো হয়ে যায়। নূর নিজের হাতে ভাত মেখে এগিয়ে দিতে নওশাদ কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। আশ্বাস ইতস্তত করে নওশাদ দেখতে গেল, ভাইজান, কিছু একটা কেনাকাটা ছিল, বাজারে একবার যাই। হ্যাঁ, বাজারে যাও। ওখানে কালচার আছে, দরকার হলে কালচারের সাথে থাকিস। আসাদ মাথা নেড়ে বলল, ঠিক আছে ভাইজান, ভাবি তাহলে থাকুক, আমি বাজার থেকে এসে ভাবিকে নিয়ে যাবো। নূর অমনি বলল, আমাকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। আসাদ মুচকি এসে বলল, সেটা পরে পরে দেখা যাবে ভাবি। নার্সা শান্ত করলো, ঠিক আছে, তুই যা। আশা তার দেরি করলো না, খামার বাড়ি থেকে বেরিয়ে মেঠো পথ ধরে বাজারের দিকে রওনা হলো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। খামার বাড়ি ভাঙা বেড়া আর টিনের চালার কাজ শেষ করে নার্সা শেষবারের মতো চারপাশটা বুঝলিয়ে নিল। নূর তখনও আম গাছের নিচে বসে গরম চা খাচ্ছে। নওশাদ ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, চলো তোমাকে বাড়ি দিয়ে এসে। মুখ তুলে বলল, আসাদ আসুক আগে। আসাদ আসার জন্য অপেক্ষা করতে হবে না, ওর বাজারে গেছে। নূর মাথা নেড়ে বলল, না, আমি এখন বাড়ি যাব না। নওশাদ ভুরু কুচকে বলল, কেন? নূর উঠে দাঁড়িয়ে দূরে ধান ক্ষেতের দিকে আঙুল দিল, চলুন না, ওই দিকটা একটু ঘুরে আসি। নওশাদ নূর গম্ভীর হয়ে গেল, না, ওইদিকে যাব না, তুমি বাড়ি চলো। নূর এবার চাদরে এক কোণা ধরে টান দিল, চলুন। কিছুক্ষণ নূরের মুখের দিকে তাকিয়ে নওশাদের শেষমেশ দীর্ঘশ্বাস ফেলল, ঠিক আছে, তবে বেশি দূর না। নূরের মুখটা মুহূর্তে খুশিতে উজ্জ্বল হল, সত্যি? হ্যাঁ, কিন্তু আমার কথা শুনতে হবে। আচ্ছা। দুজনে ধীরে ধীরে খামার বাড়ির পাশে সরু পথ ধরে হাঁটতে লাগলো। চারিদিকে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, বাতাসে কাঁচা ধানের মিষ্টি গন্ধ ভাসছে। বিকেলে সোনালি রোদ ধানের শীষের উপর পড়ে চিকমিক করছে। নূর দু হাতে বাতাস গায়ে মাখতে মাখতে হাঁটছিল, কি সুন্দর না? নওশাদ ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হুম। হঠাৎ করে আকাশের রং বদলাতে শুরু করলো। পশ্চিম দিক থেকে কালো মেঘ ভেসে এসছে।
নূর আকাশের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। নওশাদ মেঘের দিকে তাকালো, চলো ফিরে যাই। ঠিক তখনই এক ঝটকা ঠান্ডা বাতাস এসে দুজনে গায়ে রাখলো। সাই সাই শব্দে ধান ক্ষেত দুলে উঠল। নূরের শাড়ির আঁচল বাতাসে উঠতে লাগলো। সাই সাই শব্দে মস্ত বড় ধান ক্ষেতটা একযোগে দুলে উঠল। পশ্চিম আকাশ থেকে ধেয়ে আসা সেই ঝোড়ো বাতাস, বৃষ্টির সুবাস আর নূরের অবাধ্য মনে এক অদ্ভুত উল্লাস জাগিয়ে তুলল। দুপুরে তপ্ত রোদের পরে এই আকস্মিক হিমশীতল বাতাসের স্পর্শে নূরের পুরো শরীর কাঁপিয়ে গেল। চারপাশের সমস্ত জাগতিক নিয়ম সব এক নিমেষে ভুলে গিয়ে নূর দুহাত মেলল। নূর যেন সুখে ডানা মেলে পাখির মতো খিলখিল করে হেসে উঠে খোলা মাঠের সবুজ আইল ধরে একলা দাঁড়িয়ে রইল। ঝুম বৃষ্টি নামার ঠিক আগ মুহূর্তে প্রকৃতি যেভাবে রূপ বদলায়, উজানপুরে এই প্রাণবন্ত যেন তার চেয়ে হাজার গুণ বেশি মায়াবী হয়ে উঠছে। মেঘের ঘন কালচে নীল ছায়া পুরো মাঠের উপর বিছানো। বাতাসের তীব্রতার তোড়ে নূরের কলাপাতা রঙের শাড়ির আঁচলটা গা থেকে খসে গিয়ে বাতাসে উঠতে লাগলো। খোপার বাঁধন এখনো কখনো আলগা হয়ে গেছে নিজেই টের পায়নি। একরাশ মেঘবরণ কালো রেশমি চুল এক ঝটকায় পিঠের উপর ছড়িয়ে ফর্সা মুখ, কপাল আর ওষ্ঠাধর ছুঁয়ে এক মাতাল ছন্দে নাচতে শুরু করলো। নূর উঠতে থাকা চুল আর শাড়ির আঁচল সামলানোর কোনো চেষ্টাই করলো না। বাতাসে নিজের মনের অন্তে ঘুরপাক খাচ্ছে। মুখে তোলা মেঘলা আলোর দিকে তাকিয়ে মনের সুখে অবাধ্যের মতো হাসছিল। এক কিশোরী মন যেন আজ বন্ধন থেকে মুক্তি পেয়ে প্রকৃতির সাথে একাত্ম হয়েছে। ধান খেতে আইলের এক কোণে দাঁড়িয়ে নওশাদ এক দৃষ্টিতে তার মতো গম্ভীর পুরুষের চোখে মুগ্ধতা নেমে এসছে। চারপাশে ধেয়ে আসা সবুজ ধানের ক্ষেতের দুলুনি, আকাশের কালো মেঘের মায়াবী চাদর আর সেই ঝড়ের মাতালে একলা চলা তরুণী চুলে আঁচল মাখামাখি হয়ে এভাবে ডানা কাটা পরীর মতো দৌড়াচ্ছে। পুরো দৃশ্যটা যেন নামী শিল্পী ক্যানভাসে আঁকা এক জীবন্ত কবিতা। নওশাদ মনের এই মেয়েটা শুধু তার ঘরে ঘরণী হয়ে আসেনি, তার এই সূক্ষ্ম রুক্ষ ঘেরা জীবনে এক পশলা শান্ত শ্রাবণের বৃষ্টি হয়ে এসেছে। ইচ্ছে করলো এই মনোরম দৃশ্যটাকে চোখের মণিতে আজীবনের জন্য ফ্রেমবন্দি করতে। নূর দৌড়াতে দৌড়াতে থামকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। উঠতে থাকা অবাধ্য চুলগুলো গলে দূর থেকে নওশাদের মুগ্ধ নিশাতুর অতলান্ত চোখজোড়া চুল অমনি থমকে গিয়ে লজ্জায় নিজের ওষ্ঠাধরে কামড়ে দিল। এরপর বড় বড় ফোঁটায় বৃষ্টি নামতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে ঝুম বৃষ্টির চারদিক ঝাপসা হয়ে গেল। প্রচণ্ড বাতাসে সামনে কয়েক হাতের বেশি কিছু দেখা যাচ্ছে না। নওশাদ নূরের কাছাকাছি চলে এলো। ঝুম বৃষ্টিতে নূরের ফর্সা কপালে গালে লেপ্টে ছিল বৃষ্টির জলে ভেজা এক গ্রাস মেঘবরণ চুল। নওশাদ দেওয়ান তার আঙুল দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে নূরের কানের পিছে গুজল। পুরুষের হাতের অবাধ্য ছোঁয়া লাগতে নূরের শিরদাঁড়া বেয়ে এক তীব্র অবশ করা শিহরণ বয়ে গেল। লজ্জার এক চরম শিখরে পৌঁছে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু দুধর্ষ বাঘের খাঁচা থেকে এক চড়ুই পাখি পালানো সাধ্যকার। নওশাদ হাত বাড়িয়ে নূরের ভেজা কোমরটা জড়িয়ে ধরে একটানে নিজের আরো কাছে নিল। গভীর মাদকতা ভরা কণ্ঠস্বর নূরের কানের কাছে ফিসফিসল, এত তাড়া কিসের নূর? এই শ্রাবণের মেঘলা দিনে আমার বুক থেকে পালিয়ে যাবে কোথায়? নূরের বুকটা অমনি কামাশালে হাঁপড়ের মতো তীব্র গতিতে ধুকপুক করতে লাগলো। তীব্র লজ্জায় নওশাদের চোখের উপর চাহনি না পেয়ে নূর নিজের ডাগর ডাগর চোখ দুটো বুজে ফেলল। নিজের অবাধ্য শরীরটার ভারসাম্য ধরে রাখতে ভিতরে আকুলতা দিয়ে দুই হাত বাড়িয়ে নওশাদের বৃষ্টিতে ভেজা শক্ত কাঠটা খামচে ধরল। নওশাদের নিঃশ্বাস নূরের বৃষ্টির জলে ফোঁটা থরথর করে কাঁপতে থাকা ওষ্ঠাধরের উপর আছড়ে পড়তে নূর একবার শিউরে উঠল। নওশাদ চেপে রাখা সমস্ত অধিকার, সমস্ত প্রেম তীব্র তৃষ্ণা হয়ে এক হয়ে আছড়ে পড়ল ওপর। বৃষ্টির তুমুল উন্মাদের শব্দের মাঝে নূর বৃষ্টির জলে ভেজা রাঙা ঠোঁট উপর নিজের ঠোঁট দুটো নিবিড়ভাবে ডুবিয়ে দিল। অশ্লেষে নূরের ঠোঁটের সমস্ত সুধা নিজের করে নিতে লাগলো নওশাদ। চারধারে মাইলের পর মাইল বিস্তৃত সবুজের ধানি ক্ষেত বাতাসের তোড়ে উথাল পাতাল হয়ে দুলছে। আকাশ ভেঙে নামছে শ্রাবণের অবাধ্য আদি দিগন্ত ধারা। এই মেঘবৃষ্টির প্রলয়কারী কান্নার মাঝে প্রকৃতির এক নির্জন ক্যাম্পাসে দুই পরম তৃষ্ণার্ত মন সমস্ত জগৎ ভুলে এক অনন্ত ভালোবাসার উষ্ণতায় একাকার হয়ে গেল। না, কাল দুপুরের অপমান কোনোভাবে ভুলতে পারছে না।
নয়নার ধূর্ত মাথায় এক ভয়ানক পৈশাচিক চক্রান্তের জাল বোনা হয়ে গেল। নূরের একটা পুরনো অভ্যাস হইল বিশেষ সুগন্ধি জবা কুসুম তেল আর নিমচন্দ্রের বাটা গোসল শেষ করে অন্দরমহলের নির্জন পেছনের বারান্দায় চুল শুকাতে বসা। আর এই সময় অন্দরমহলে এখন সব নিজ নিজ ঘরে বিশ্রাম থাকে। নয়না খুব সাবধানে নিজের ঘর থেকে বেরোলো। নূর রূপ আর শরীরের উপর এক মারাত্মক ক্ষতি করতে চায়। নয়না তান্ত্রিকের কাছ থেকে আনা এক বিশেষ বিষাক্ত লতার রস নিজের কাছে লুকিয়ে রেখেছে। এই লতার রস যদি কোনো রকম মানুষের ফর্সা চামড়ায় চুলে একবার ছোঁয়ানো যায় তবে কয়েকের মধ্যে তীব্র অ্যালার্জি আর কুৎসিত কালো ছোপ ছোপ দাগ যা ঘা তৈরি করে দেবে, যা কোনো চিকিৎসা সহজে ভালো করবে না। নয়না একটা পৈশাচে গেছে। অন্তত ধূর্ততার সাথে নূরের গোসলখানার দিকে পা বাড়ল। নূরের সুগন্ধি তেলের শিশি চন্দনের বাটির ভিতরে নিখুঁতভাবে ওই বিষাক্ত রসটা মিশিয়ে দেওয়ার জন্য তৈরি হয়। ঠিক তখনই দরজার কবরের পাশে থাকা আয়নার উপর নূরের নজর পড়ে। নূর তখন বারান্দা থেকে গামছা নিয়ে নিজের ঘরের দিকে আসছিল। জানলা ভেদ করে আবছা আলোয় নয়নার ভেতরে আধখোলা দরজা দিয়ে নয়নার চোর মুখ আর বিষাক্ত শিশির ঢালা দৃশ্য নূরের চোখে এক পলকের জন্য ভেসে ওঠে। মেহনুর শহর থেকে আসা কচি চড়ুই পাখি হতে পারে। খুব ভালো করে জানি নয়না ওনার কোনো বড় ক্ষতি করার জন্য এখানে ওত পেতে বসেছে। নূর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক ঝটকায় ভেতরে ঢুকে নয়নার মুখোমুখি এসে দাঁড়ায়। নূরের এই আচমকা ঝড়ের মতো প্রবেশ নয়না চমকে ওঠে। তাড়াহুড়ো করে নিজের হাতটা টানতে গিয়ে বিষাক্ত শিশি আর তেলের বাটিটা হাত ফসকে সোজা মেঝেতে পড়ে যায়। নয়না আতঙ্কে এক নিমেষে ফ্যাকাশ হয়ে যায়। ভাবতে পারেনি হাতে নাতে নূরের মারাত্মক ক্ষতি করার চেষ্টা করে ধরা পড়ে যাবে। নূর এগিয়ে এসে মেঝেতে ছিটকে পড়া বিষাক্ত তেলের দিকে, তারপর ওখান থেকে নয়না ফেলে দেওয়া সেই ফাঁকা বিষাক্ত শিশিটা কুড়িয়ে নেয়। বড্ড কুৎসিত আর নতুন চাল চেলেছিলেন তো। কাল দুপুরে আপনাকে একটা শিক্ষা দিয়েছিলাম। আপনার রক্ত তো বিষ, আপনি আমার শরীরের ক্ষতি করতে এসেছেন। অথচ খোদাকে বিচার দেখুন, আপনি নিজেই এখন আমার কাছে হাতে নাতে চোর অপরাধী হয়ে দাঁড়িয়েছেন। আমি তো এটা। নূর এক কদম এগিয়ে এলো। নয়নার চিবুকটা নিজের ফর্সা আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরে চোখের দিকে তাকে বলে, এই বিষাক্ত রস দিয়ে আপনি যে নোংরা খেলাটা খেলতে চেয়েছেন, এই শিশি আমি এখন সামনে নিয়ে যাই, তবে ওনারা এই মুহূর্তে আপনাকে এই দেওয়ান বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। আর জন্য উনি জানতে পারেন যে আপনি আমার ক্ষতি করার চেষ্টা করেন, তবে কী হবে ভাবতে পারছেন? নূর গোসলখানা থেকে বের হয়ে নিজের ঘরের দিকে আসে। ঠোঁটের কোণে এক চতুর বিজয় হাসি ফুটে ওঠে। নদীর নির্জন ধারে হিজল গাছের নিচে সেখানে দাঁড়িয়ে আছে এক তরুণ। আরিফ চোখ জোড়া আছে এক গভীর ব্যাকুলতা অস্থিরতা। বুকের ভিতর লুকিয়ে আছে এক বুক না বলা প্রেম। ঠিক তখনই মেথোপটের বাঁকে চারপাশে আর চোখে তাকাতে থেকে ধীর পায়ে এগোলো আশা। পরনে একটা নীল রঙের সুতির শাড়ি। মেলায় আরিফের দেওয়া কানের দুলজোড়া আজ কানে পড়েছে। আরিফ ওভাবে দাঁড়িয়ে থাকতে থেকে আশা এক কদম দূরে থমকে রইল। মাস্টারমশাই, আপনি বড্ড অভদ্র একটা মানুষ। এই ভর সন্ধ্যায় ওভাবে হুট করে চিরকুট পাঠিয়ে আমাকে এখানে ডাকলেন কেন? আরিফ আশার কানের দিকে তাকালো। তার দেওয়া ঝুলঝোড়া আশার কানের লতিতে ঝিলমিল করছে। ঠোঁটের কোণে এক স্বর্গীয় পবিত্র হাসি ফুটে উঠল এক কদম। মাঝে দূরত্ব কম। যদি অনর্থ হয় তবে হোক আশা। এই চাতকের মন আজ আর কোনো বারণ শুনতে রাজি নেই। আজ একটা বার নিজের এই অধিকারটুকু চেয়ে নিতে এসেছি। আশা লজ্জায় চোখ দুটো নামিয়ে নিল। হেজল গাছের পাতা বেয়ে টুপটুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছে তার ওনাদের চারপাশে। ঠিক তখনই আরিফ আশার ফর্সা নরম হাতের দিকে বাড়ি দিল। আমি কি তোমার এই হাতটা একটাবারের জন্য ধরতে পারি? এই অবদ্ধ ছেলেটাকে কি তুমি সারা জীবনের জন্য এই হাতটা ধরার অনুমতি দেবে? আরিফের এই আকস্মিক প্রস্তাবে আশার পুরো শরীর যেন এক তীব্র ভালোবাসার শিহরণ বয়ে গেল। মুখ তুলে আরিফের চোখ জোড়ার দিকে তাকালো। আলতো করে মাথা নেড়ে সম্মতি জানালো। আশা সম্মতিতে আরিফের এক মুহূর্ত দেরি করলো না। অন্তত গভীর ও যত্ন ভালোবাসা নিয়ে আশার ফর্সা নরম হাতটা নিজের দু হাতের তালুর মাঝে পুরো শক্ত করে চেপে দিল। হাতের ছোঁয়া লাগামাত্র আশা নিজের চোখ দুটো বুজে ফেলল। আরিফ অন্য হাত দিয়ে আশার চিবুকটা আলতো করে উপরে তুলল। ঝুঁকে এলো তৃষ্ণার্ত প্রেমিকের মতো আশার ফর্সা রাঙা গালের উপর। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। মেঠো পথের ওপার থেকে কাজ শেষ করে নওশাদ দেওয়ান আর কাউসার দেওয়ান দুজনে কথা বলতে বলতে এগেছিল। হঠাৎ হিজল গাছটার নিচে দাঁড়িয়ে থাকা
দুটো অবয়ব দেখে পড়তে তাদের পদক্ষেপ থেমে গেল। প্রথমে কাউসার বিশ্বাস করতে পারল না, তারপর যখন স্পষ্ট দেখলো ওটা আশা, তখন আর দাঁড়িয়ে আছে আরিফ। তখন মুখের রং বদলে গেল। নওশাদ কিছু বলল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল। সেই নীরবতা যেন সবচেয়ে ভয়ঙ্কর। পরের মুহূর্তে নওশাদ গর্জন, চারপাশ কাঁপিল। আশা! কণ্ঠস্বর শুনে আশা আর আরিফ চমকে উঠল। আশা মুখ নিমেষে শুকিয়ে গেল। পেছনে দুই ভাইকে দেখতে না পেয়ে বুকের ভেতর কাঁপন শুরল। ভাইজান! কাউসার ঝড়ের বেগে সামনে এগিয়ে গেল। আরিফ কিছু বলার আগে শক্ত হাতে আরিফের কলার চেপে দিল। তোর এত বড় সাহস! এক ঝটকায় আরিফের সামনে টেনে নে। আশা ছুটে এসে বলে, সেজু ভাইজান শুনুন। চুপ! কাউসারের ধমকে আশা থেমে যায়। নওশাদ তখন নীরব, চোখ দুটো স্থির হয়েছে আরিফের উপর। সেই চোখে এক কঠিন শীতলতা, যা দেখে আশার বুকের ভিতর ভয় জমতে শুরু করল। আরিফ নিজেকে সামনে ধীর করে বলে, দোষ যদি হয়ে থাকে আমার হয়েছে, আশাকে কিছু বলবেন না। কথাটা শুনে নওশাদের চোয়াল শক্ত হয়ে উঠল। আমাদের বোনের নাম তোর মুখে নেওয়ার অধিকার কে দিয়েছে? গম্ভীর নিচু কণ্ঠে বলা কথাগুলো সে বাতাসকে ভারী করে তুলল। আশা আর সহ্য করতে পারল না। ও ছুটে এসে নওশাদের সামনে দাঁড়ালো, চোখ ভরে চালানোর পর, বড় ভাই যেন ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে ভালোবাসি। কথাটা শোনা মাত্র চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। নওশাদ স্থির হয়ে নিজের বোনের দিকে তাকিয়ে রইল। জানের চেয়ে প্রিয় একমাত্র ছোট বোন আশা। তার হাত ধরে ওভাবে গাল ছুঁয়ে দাঁড়িয়েছিল আরিফ। চোখের মনে দুটো এক নিমিষে দাউ দাউ করে আগুনের গোলা জ্বলে উঠল। পুরো শরীর রাগে কাঁপতে লাগলো, চোয়াল শক্ত হয়ে উঠল। হাতের মুঠো জোড়া শক্ত বাঘের থাপার মতো রূপ নিল। কাউসারা এক মুহূর্ত দাঁড়ালো না। ভাই যেন এমন রক্তচোখা রুদ্র রূপ দেখে আশার বুকের ভিতর রক্ত যেন এক নিমিষে ঠান্ডা হয়ে গেল। ভয়ে আতঙ্কে চিৎকার করল, ভাইজান খোদার কসম আমার কথাটা একটাবার শুনুন। আরিফ কাউসার আরিফের মুখের উপর নিজের শক্ত ঘুষে আছড়ে পড়ল। সেই আঘাতে আরিফের চোখের চশমাটা ছিটকে গিয়ে কাদা মাটিতে ভেঙে চুরমার হয়ে গেল। ঠোঁটের কোণে ফিনকি দিয়ে রক্ত বেরোলো। আরিফ মাটিতে আছড়ে পড়তে কাউসার লাথি মারতে শুরু করলো। আশা মাটিতে আছড়ে পড়া কাউসারের পা জড়িয়ে ধরে ব্যাকুল গলে কাঁদতে কাঁদতে, সেজো ভাইজান ওনাকে মারবেন না, ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে ভালোবেসেছি, খোদার দোহাই লেগে ওনাকে ছেড়ে দেন, উনি মরে যাবে ভাইজান। নার্সরা তারা এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। উনি মাথা নিচু করে আরিফের কলারটা তুলে ধরলেন। নওশাদের এক একটা মারাত্মক লোহার মতো শক্ত ঘুষে আরিফের নাক, মুখ, চোয়াল আছড়ে পড়তে লাগলো। ঘুষের চোটে আরিফ নিজের তাজা রক্ত ভিজে লাল হয়ে গেল। আশা এতক্ষণ পাথরের মতো জমে দাঁড়িয়ে নিজের চোখের সামনে ওনার ভালোবাসার পৈশাচিক ধ্বংসলীলা দেখছিল। এক ছুটে এসে নওশাদের পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কাঁদতে লাগলো। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বড় ভাইজান খোদার দোহাই লেগে ওনাকে মারবেন না, উনি মরে যাবেন, ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে ভালোবাসি, ওনাকে মারার আগে আপনি আমাকে জ্যান্ত কবর দেন, ওনাকে ছেড়ে দেন। আশার মুখে আরিফের জন্য এই আকুলতা ওর ভালোবাসার স্বীকারোক্তি শুনে নওশাদের ভেতরের বাঘ যেন 100 গুণ বেশি হিংস্র হয়ে গেল। নওশাদ আশার কবজিটা নিজের লোহার মতো শক্ত হাতে মুঠোয় নিল। নওশাদ আশাকে এক প্রকার পশুর মতো হাত ধরে টেনে হিঁচড়ে দেওয়ান বাড়ি নিয়ে যেতে লাগলো। আশা যে আরিফকে ওভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে এক কদম নড়তে চায় না, নিজের পুরো শরীর দিয়ে পেছনের দিকে যাওয়ার জন্য জোর লাগাতে লাগলো। নিজের হাতটা নওশাদ মুঠো থেকে ছাড়ানোর জন্য আকুল হয়ে ছটফট করতে করতে পেছনের হাত বাড়ি চিৎকার করল, না আমি ওনাকে ফেলে যাব না, বড় ভাইজান আমার হাতটা ছাড়ুন, আমি ওনার কাছে যাব। আশা যতই পেছনের দিকে যেতে চায়, নওশাদের হাতের টান ততই নিষ্ঠুর আর শক্ত হয়ে যায়। আশার কোনো অনুনয়, কোনো কান্নাকে পাত্তা দিল না। কাউসার আর আরিফ এক একটা লাথি মেরে নওশাদের পেছন পেছন অন্তত কঠিন কদমে বাড়ির দিকে রওনা দিল। উজানপুরের গ্রামের বুকে ঘুটঘুটে অন্ধকারে রাত নেমে এলো। আশা নিজের অন্ধকারে ঘরে একলা মেঝেতে বসে ফুঁপিয়ে কাঁদছে। রাত তখন 9টা। সবাই দেখেছে নওশাদকে। বৈঠকখানায় একপাশে গম্ভীর মুখে বসে আছে মেজো চাচা আশরাফ দেওয়ান আর মেজো আম্মা। নয়না নিজেও এক কোণে বসে এসে একপাশে দাঁড়িয়েছে। সবার চোখে মুখে শুধু একটাই প্রশ্ন, আজ রাতে হুট করে এই জরুরি তলব? নওশাদ ঘরের সবার একবার কড়া দৃষ্টি বুলিয়ে বলল, আজ রাতে আপনাদের সবাইকে ডেকেছি বিশেষ একটা কারণে। আমি সিদ্ধান্ত নিয়েছি আশার বিয়েটা দিব। নওশাদের এই আকস্মিক হুট করে সিদ্ধান্ত নেওয়ার কথা শুনে বৈঠকখানার সবাই আকাশ থেকে পড়লেন। নওশাদের মা বললেন, সে কী কথা, হুট করে আশার বিয়ের কথা কেন তুললে? পাত্রের সন্ধান নেই, কোনো কথাবার্তা নেই, বিশেষ কোনো কারণ নেই মেজো চাচা? আমার কাছে হুট করে মনে হলো মেয়ে বড় হলে আর বেশি দিন ঘরে
পরের ঘরে পাঠানোর সিদ্ধান্ত আটকে রাখা ঠিক না। এখন এই মুহূর্তে আশার বিয়ে দেওয়া বড্ড দরকার বলে আমি মনে করি। পাত্রপক্ষের সন্ধান আপনাদের করতে হবে না আম্মাজান। আমার বিশ্বস্ত এক বন্ধু আছে, ওরা সম্মানিত পরিবার। কাল সকালে ওদের পুরো পরিবারকে আমি এই দেওয়ান বাড়িতে আসতে বলেছি আশাকে সামনাসামনি দেখার। আশার ঘরের ভেতরে পা রাখতেই নূরের বুকটা ছ্যাদ করে উঠল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। বিছানায় এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে কাঁদছে আশা। ফুপিয়ে কান্নার শব্দে ঘরের দেওয়ালগুলো যেন হাহাকার করে উঠছে। নূর এগিয়ে গিয়ে আশার পিঠে হাত রাখল। আশা। চেনা কণ্ঠস্বর পেতে আশা এক ঝটকায় মুখ তুলল। চোখের জল এই চেনা অভাব হারিয়ে গেছে। নূরকে দেখা মাত্র আশা হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ভাবি, সব শেষ হয়ে গেছে ভাবি। বড় ভাইজান আর সেজ ভাইজান ওনাকে শেষ করে দিচ্ছে, রক্তে লাল হয়ে গেছিল। উনি মরে যাবেন ভাবি, ওনার কোনো দোষ ছিল না। নূর আশার এই উন্মত্ত রূপ দেখে নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না। আশার মাথায় নিজের হাতটা বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করতে বলল, তুমি শান্ত হও আশা। আশা নিজের চোখ দুটো মুছে নীরবে নূরের মুখের দিকে তাকে আত্মনাদ করে। বড় ভাই যেন ওনার বুকের উপর দিয়ে পিষছিল। ওনার মুখ দিয়ে শুধু রক্ত বেরোচ্ছিল ভাবি। আমি ওনাকে ওভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে আসতে চাইনি, কিন্তু বড় ভাইজান আমার কোনো কথাই শুনলেন না। ঘরের ভেতরে প্রবেশ করলো মণি। আশাপুর সর্বনাশ হয়ে গেছে। বড় ভাইজান তোমার বিয়ে ঠিক করেছে। কাল ওনার বন্ধুর পরিবার নাকি তোমার সামনাসামনি দেখতে আসবে। কালই ওনারা পাকা কথা বলবে। মনির মুখে এই আকস্মিক খবরটা শোনা মাত্র আশার মুখে সমস্ত রং এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। আশা নূরের পা দুটো জড়িয়ে দিল। চোখ দুটোতে আসন্ন ধ্বংসের ভীতি। নূরের মুখের দিকে তাকে আত্মনাদ করে, ভাবি, তুমি এই বিয়ে আটকাও, খোদার দোহাই লেগে তুমি একটা কিছু করো। আমি এই বিয়ে করবো না ভাবি। এই বিয়ে হলে আমি নিজের জান দিয়ে দেবো, তাও অন্য কারো গলায় মালা দেবো না বউ। তুমি এই বিয়েটা যে কোনো উপায়ে আটকাও। নূর নিজের জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস এসছে। নিচু হয়ে আশাকে মেঝে থেকে টেনে তুলল। তুমি শান্ত হও আশা, নিজেকে এভাবে ভেঙে ফেলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই মেহেনুর দেওয়ান বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, তুমি শুধু নিজের উপর ভরসা রাখো। নূরের এই আশ্বাস আশা কিছুটা শান্ত হলেও তার ভেতরে কাঁপুনিতে থামলো না। নূর মণিকে ইশারা করলো আশার খেয়াল রাখতে, আর নিজে ধীর পায়ে নিজের কামরার দিকে রওনা হলো। দেখতে দেখতে রাত 12টা পার হয়ে গেল। নূর নিজের ঘরের মাঝখানে দাঁড়িয়ে ছটফট করছে। ঠিক তখনই দরজার পর্দাটা সরিয়ে ঘরে প্রবেশ করল নওশাদ দেওয়ান। নওশাদ ঘরে ঢুকতে আলমারির দিকে এগিয়ে নিজের পোশাক বদলানোর জন্য নূর আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। এক কদম এগিয়ে এসে সরাসরি নওশাদের পথ আটকে দিল। আপনি হুট করে আসার বিয়ে ঠিক করছেন? বিয়ে ঠিক করছি। এখন মাঝরাতে এই নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার নূর। তুমি ঘুমাতে যাও। আপনি যখন সবাই জেনেছেন, তাহলে আশা আর আরিফের সাহেবের এই সম্পর্কটা মেনে নিচ্ছেন কেন? ওরা তো কোনো পাপ করেনি। ওরা ভালোবেসেছে একে অন্যকে। একজন সামান্য স্কুল মাস্টার বলে ওনার ভালোবাসার কি কোনো মূল্য নেই আপনার কাছে? নূর দেখো, তুমি আমাকে বিশ্বাস করো তো? নূর নওশাদের চোখের এই অতলতা, গভীরতা আর আকুলতা দেখে মুহূর্তে থমকে গেল। শান্ত করলো, হ্যাঁ করি। তাইলে আমি যা বলছি তুমি ঠিক তাই করো নূর। আমি তোমাকে কথা দিচ্ছি, সময় সুযোগ মতো আমি তোমাকে নিজের মুখে বলবো। আমার একমাত্র ছোট বোন আশা ভালো কিসে হবে তা এই বড় ভাইজান হিসেবে এর চেয়ে ভালো আর কেউ জানে না। আর সাময়িকভাবে আমার এই সিদ্ধান্ত ওর কাছে খারাপ লাগলো, ওর গোটা ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। তুমি গিয়ে আশাকে যে কোনো উপায়ে রাজি করো, ওরা বোঝাও কাল সকালের জন্য কোনো ঝামেলা ছাড়াই শান্ত হয়ে পাত্রপক্ষের সামনে বসে। কিন্তু নওশাদ নূরের ঠোঁটের উপর নিজের একটা আঙুল রেখে মুখের কথা ওখানে থামিয়ে দিল। কোনো কিন্তু নয় নূর। এরপর নওশাদ নূরকে আরও কিছু বলল না। এখন চলো, অনেক রাত হয়েছে, ঘুমাবে চলো, কাল সকালে অনেক কাজ। নওশাদ নূরের হাত ধরে ওরে বিছানার দিকে নিয়ে গেল। সকাল থেকে অন্দরমহলে দৌড়ঝাঁপ। রান্নাঘরে একের পর এক পদ তৈরিছে। কাজের লোকরা উঠান থেকে বৈঠকখানা পর্যন্ত সব কিছু ঝকঝক করে সাজিয়ে দিচ্ছে। অথচ এই আয়োজনের মাঝে বাড়ির ভেতরে এক অস্বস্তিকর নীরবতা। নূর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, ভোরে আশাকে বুঝিয়েছে, খাইছে, শান্ত হচ্ছে। আশা কোনো কথা বলেনি, শুধু পাথরের মতো নিথর চোখে জানলার বাইরে তাকে অশ্রু বিসর্জন দিচ্ছে। দেখতে দেখতে বিকেল হলো। বিকেলের দিকে সদর ফটকের বাইরে গাড়ির শব্দ শোনা গেল। খবরটা মুহূর্তে পুরো বাড়ি ছড়িয়ে পড়ল। আসছে, পাত্রপক্ষ আসছে। গাড়ির দরজা খুলতে প্রথমে নামলো নওশাদের বহু বছরের বন্ধু
ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, চোখে মুখে ভদ্রতা, স্থিরতার চাপ। যুবকটি সুদর্শন, লম্বা, আশ্চর্য রকম ভদ্র চেহারা। চোখে মুখে কোনো অহংকার নেই, বরং এক ধরনের শান্ত সৌম্যভাব। আসলাম এগিয়ে এসে নওশাদকে জড়িয়ে ধরল। কেমন আছিস? নওশাদ মৃদু হাসল। আলহামদুলিল্লাহ। তোদের দেখে বড্ড ভালো লাগলো আসলাম। প্রতিমধ্যে কোনো কষ্ট হয়নি তো? না। এরপর আসলাম বাবা মা গাড়ি থেকে নামলো, ওদের ভিতরে নিয়ে যেল। কুশল বিনিময়ে দুই পরিবারের আভিজাত্য আলাপে যখন পুরো বৈঠকখানা জমে, ঠিক তখনই নূর ধোয়াটা গরম চা, নাস্তার থালা মর্জিত পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। নূরের পরনে আজ বাসন্তী জরির পাড়ওয়ালা সুতির শাড়ি, চুলে পরিপাটি ক্ষতা। নূর ভেতরে পা রাখতে বৈঠকখানায় সবার চোখ ওদিকে গেল। নওশাদের মা গর্বের সহিত হাসি মুখে আসলামের আম্মার দিকে তাকিয়ে বললেন, এটা হলো আমার বড় বৌমা, নওশাদের বউ মেহিনুর। নূর মর্জিত পায়ে এগিয়ে গেল, খাবারের একপাশে রাখলে। আসলামের আব্বা আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। নূরের নাম আর পরিচয় শোনার মাত্র আসলামের আম্মা লায়লা বেগমের চোখ জোড়া মুগ্ধতায় ছোঁয়া ফুটল। বাহ, কি মিষ্টি বউ! যেমন রূপ তেমনই মর্জিত স্বভাব। নওশাদের পাশে বড্ড মানিয়েছে। আসলাম বন্ধু নওশাদের দিকে তাকিয়ে মুচকি এসে ইশারায় প্রশংসা করলো। নওশাদ তখন ঘরের কোণে দাঁড়িয়ে অন্তত তীক্ষ্ণ চোখ জোড়া দিয়ে নূরের প্রতিটি অবস্থান দেখল। মনে মনে তপ্ত এক চুড়ি পেখে এক কঠিন পরিস্থিতিতে বাড়ির মর্যাদা নিখুঁতভাবে রক্ষা করছে। নওশাদ চোখ জোড়া যেন দূর থেকে নূরকে এক নীরব ধন্যবাদের ইশারা পাঠালো। নূর লাজুক হেসে মাথা নিচু করে মর্জিতভাবে ওনাদের প্লেট, নাস্তা আর চায়ের কাপ এগিয়ে দিতে লাগলো। কিন্তু নূরের মনটা তবুও অজানা আশঙ্কায় দুরু দুরু করে কাঁপছিল, কারণ ও জানে একটু পরে বৈঠকখানায় নিয়ে আসা হবে আশাকে। নূর যখন মণিকে নিয়ে আসার ঘরে দরজাটা খোলালো, তখন তার ভেতরটা দেখে নূরের বুকের ভেতরে হাতুড়িতে ঘা গেল। পুরো ঘর অন্ধকার, বিছানার মাঝখানে নিথর হয়ে বসেছে আশা। নূর ধীর পায়ে এগিয়ে এসে আশার সামনে দাঁড়ালো। আশা, মেহমানরা অধীর হয়ে ডাকছে, তোমাকে এখন আমার সাথে বৈঠকখানায় যেতে হবে। নিজের মনটাকে একটু শক্ত করো। মনে রেখো, তুমি দেওয়ান বাড়ির মেয়ে। নিজের বংশের সম্মান আজ তোমার এই কদমের উপর নির্ভর করছে। নূরের গলার স্বর পেতে আশার চোখ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল ওর গালে। ভাবি, আমার বড্ড দম আসছে বুবু। আমার মনে হচ্ছে আমি বাঁচব না। আমি কোন মুখে অন্য পুরুষের সামনে দিয়ে পারবো? বড় ভাইজানের উপরে বিশ্বাস রাখো, উনি কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। এখন চলো, আর দেরি হয়ে যাচ্ছে। নূর আর মণি দুজনে মিলে আশাকে পাশ থেকে ধরে দাঁড়ালো। আশার পরনে গোলাপি শাড়ি, ধীর কম্পিত পায়ে কদমে অন্দরমহলে অলিন্দ গলিতে সোজা বৈঠকখানার দিকে এগিয়ে গেল। আশা যখন ওনার জীবনের সবচেয়ে বড় পরাজয়ের কদমগুলো ফেলছিল, তখন ওর মনের ভিতরে এক কালবৈশাখী ঝড় তোলপাড় সৃষ্টি করছিল। ওর মনে হচ্ছিল প্রতিটি কদমের সাথে নিজের সত্তাকে প্রথমে ভালোবাসার চিরতরে ধুলোয় মিশে যাচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে রক্তাক্ত দৃশ্য। আশার মনে হচ্ছে যদি এখন বৈঠকখানে যায়, তবে আরিফ তাহার পবিত্র ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করবে। মনটা চিৎকার করে বলতে চাইছিল, আমি বিয়ে করব না, আমি শুধু আরিফ সাহেবের। ভাইজানের রক্তচক্ষুর খাঁচায় আজ ডানা পাকা পাখির মতো অবশ। মখমলে পর্দাটা সরিয়ে নূর আশাকে নিয়ে ঘরের ভিতর পা রাখলো। তখন বৈঠকখানার সমস্ত আড্ডা আর হাসির শব্দ এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। আশার চোখ দুটো মাটির দিকে নিবন্ধ মর্জিত পায়ে এগিয়ে এলো। এই শান্ত নতজানু রূপ দেখে পাত্রীর মা লায়লা বেগম মুগ্ধ হতে চেয়ে উঠল। যেমনটা চেয়েছিলাম আমাদের আসলামের জন্য, ঠিক তেমনই এক টুকরো চাঁদের আলো খুঁজে পেয়েছি। মধুর লগন, পর্ব 4। পুরো গল্পটা প্লেলিস্টে। বলেছিলাম যে এটাও কন্টিনিউ দেবো, আর দুটো পর্ব আছে। আর সাজের মায়েরা এটা শেষ করে দিয়ে দিই।